ভোর 4:45। উত্তরবঙ্গের শেষ সীমানা পেরিয়ে একটা যাত্রীবাহী ট্রেন তীব্র গতিতে ছুটে চলছে তার গন্তব্যের দিকে। চারিদিক তখন ঘন কুয়াশার সাদা চাদরে সম্পূর্ণ রাস্তাটা। হাত বাড়িয়েও সামনের 3 ফুট জায়গায় স্পষ্ট দেখা যায় না। ঢাকাগামী এই ধূমকেতু এক্সপ্রেসের বিশালাকার লোহার চাকার সাথে লাইনের তীব্র ঘর্ষণে অন্ধকারের বুকে আগুনের ফুলকি ছিটকে ছিটকে পড়ছে। ট্রেনটির তীব্র হলুদ হেডলাইট সেই কুয়াশাকে ফালি ফালি করে কেটে এক ভয়ঙ্কর গর্জন তুলে এগিয়ে চলছে। ট্রেনের ভেতর সব কেবিনের যাত্রীরা তখন ঘুমিয়ে পড়েছে। কেউ কেউ ক্লান্ত শরীরে লোহার ছিটে মাথায় এলিয়ে দিয়ে হালকা ঝিমোচ্ছেন। কেউ বা জানালার বাইরে কুয়াশার অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। চারিদিকে এক থমথমে শান্ত পরিবেশ। শুধু ট্রেনের ইঞ্জিনের ডকডক শব্দটাই বাতাসের বুক চিরে প্রতিধ্বনিত হচ্ছে। ঠিক তখনই বগির পেছনের ভারী লোহার দরজাটা একটা বিকট শব্দ করে খুলে গেল। ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়ল 5 থেকে 6 জন সশস্ত্র লোক। সবার মুখে কালো কাপড়ে ঢাকা, পরনে মলিন রুক্ষ পোশাক। তাদের ঢোকার সাথে সাথে সব লোকদের ঘুম ভেঙে গিয়েছে। ওদের হাতে ধারালো রামদা আর রিভলভারগুলোর ওপর আলো পড়ে আরও খুব চকচক করছে। ওদের মুখের ওপর যে মাস্ক রয়েছে সে মাস্কের উপরে একটা ট্যাটু রয়েছে। সেই ট্যাটু দেখে লোকদের আর জানার বাকি নেই এরা কোনো সাধারণ চোর ডাকাত না। এরা হলো এই অঞ্চলের একছত্র দাস, সেন্ট মাফিয়া সন্দীপ সিংহের পাঠানো অত্যন্ত প্রশিক্ষিত ভাড়াটে খুনি। ওদের মূল মিশন হলো এই বগিতে ছদ্মবেশে থাকা রেলওয়ের 1 কোটি টাকার গোপন সরকারি ফাইলটা ছিনতাই করা। ওদের প্রধান চালিয়াত রাফসান এক ঝটকায় রামদা দিয়ে ট্রেনের ছাদে আঘাত করে পুরো বগি কাঁপিয়ে হাতের ধারালো অস্ত্রটা উঁচিয়ে বগি সবার উদ্দেশ্য করে ভয়ঙ্কর এক চিৎকার করে বলে উঠল, একদম কেউ নড়বি না। টাকা, মোবাইল, সোনা দানা যা আছে সব বের কর। যদি কেউ একটা শব্দ করিস তবে কলিজা কেটে চলন্ত ট্রেনের নিচে ফেলে দেবো। সন্দীপ সিংহের এলাকায় যারা চালাকি করে ওদের লাশও খুঁজে পাওয়া যায় না। মুহূর্তের মধ্যে পুরো বগির শান্ত পরিবেশ একটা নরকীয় হাহাকার আর চিৎকারে পরিণত হলো। অবুঝ শিশুরা ভয়ে ওদের মায়েদের বুকে মুখ লুকালো। বৃদ্ধরা কাঁপতে কাঁপতে ওদের পকেট থেকে জমানো টাকা বের করতে লাগলেন। ঠিক সেই বগির মাঝখানে সিট নাম্বার 23-এ বসে আছেন এক অদ্ভুত যুবক। তার পরনে আছে একদম সাধারণ হালকা নীল রঙের চেক শার্ট, পায়ে সস্তা স্ন্যাকার্স, কাঁধে একটা মলিন কাপড়ের ব্যাগ। তার চোখে কোনো আতঙ্ক নেই, মুখে এক পরম শান্ত বিনয়ী এবং নিষ্পাপ হাসি লেগে আছে। তার নাম হলো নিলয় রহমান, যিনি আজ ঢাকা মেট্রোপলিটনে পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে প্রধান জয়েন করতে যাচ্ছেন। নিলয়ের পরিবার অত্যন্ত সৎ এবং মধ্যবিত্ত। তার বাবা আনিসুর রহমান একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, যিনি সারা জীবন সততার সাথে মানুষ করেছেন। আর তার মা রাহিলা বেগম একজন সাধারণ গৃহিণী, যিনি প্রতিটা মুহূর্তে নিলয়কে মানুষের মতো মানুষ হওয়ার দোয়া করেছেন। এই মধ্যবিত্ত পরিবারের ছেলেটি আজ নিজের মেধা আর পরিশ্রমে সাব ইন্সপেক্টরের চাকরি পেয়ে ঢাকা যাচ্ছে। নিলয়ের পাশে বসে থাকা এক থরথর করে কাঁপতে থাকা বৃদ্ধ যাত্রীর কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করার জন্য এক গাল হাসল এবং অত্যন্ত নরম ও নিচু গলায় বৃদ্ধ লোকটিকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বলে উঠল, চাচা, আপনি একদম ভয় পাবেন না। ওরা তো শুধু টাকা আর জিনিসপত্র নিতে এসেছে। ওদের এগুলো দিয়ে দিন। মানুষের জীবনের দাম তো টাকার চেয়ে অনেক বেশি, তাই না? চুপচাপ বসে থাকুন, কিচ্ছু হবে না। নিলয়ের এই শান্ত আর সরল কথাবার্তা শুনে পাশে থাকা সেই বৃদ্ধ লোকটির বুকটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তিনি চোখ দুটো বড় বড় করে চারিদিকে গুন্ডাদের দিকে তাকালেন এবং অত্যন্ত কাতর গলায় নিলয়ের হাত দুটো শক্ত করে চেপে ধরে বলতে লাগলেন, বাবা রে, তুমি ওদের চেনো না। এরা শুধু সাধারণ ডাকাত নয়, এরা হলো রক্তখেকো সেন্ট মাফিয়া সন্দীপের লোক। এরা মানুষ খুন করতে 1 সেকেন্ডও ভাবে না। তুমিও তোমার ব্যাগটা ওদের দিয়ে দাও বাবা। ঠিক তখনই রাফসানের চোখ গিয়ে পড়ল নিলয়ের ওপর। পুরো বগির মানুষ যখন ভয়ে কাঁপছে, তখন এই সাধারণ চেহারা ছেলেটার মুখে এত শান্ত হাসি আর ঠান্ডা মেজাজ দেখে রাফসানের ভেতরের মাফিয়া অহংকার চটে গেল। সে চিবুক শক্ত করে নিজের হাতের ধারালো রামদাটা সজোরে নিলয়ের ফর্সা গলার চামড়ার ওপর চেপে ধরল। রামদার শীতল লোহার স্পর্শ নিলয়ের গলায় লাগলেও ওর চোখের পলক একটা বারের জন্য কাঁপল না। রাফসান ওর দাঁত কিরমির করে
চোখে খুনের নেশা নিয়ে নিলয়কে এক ঝটকায় সিট থেকে টেনে তোলার ভঙ্গি করে চেঁচিয়ে বলল, কিরে, তোর কি মরার ভয় নেই? কি বলছিস তুই? ব্রুটাকে আর তোর ওই ছেঁড়া ব্যাগ আর পকেটে কি আছে বের কর, নইলে এই রামদা দিয়ে তোর গলাটা এখনই 2 ভাগ করে দেবো। নিলয় দুটো হাত উপরে তুলে নিজের কাঁধটা গুটিয়ে অত্যন্ত লজ্জিত, দুর্বল ও ভীত মানুষের মতো কাঁপতে কাঁপতে নিখুঁত অভিনয় করতে লাগলো। সে ওর মলিন কাপড়ের ব্যাগটা বুকের সাথে জাপটে ধরে তোতলামি গলায় রাফসানের চোখের দিকে করুণভাবে তাকিয়ে জীবন ভিক্ষা চাওয়ার সুরে বলতে লাগলো, ভাই দয়া করে মারবেন না। আমি একদম সাধারণ ঘরের ছেলে। অনেক কষ্ট করে একটা ছোট চাকরি পেয়ে ঢাকা যাচ্ছি। পকেটে মাত্র এই 500 টাকার একটা নোট আছে, আর ব্যাগে কয়েকটা পুরনো বই ছাড়া কিচ্ছু নেই ভাই। এই নিন টাকাটা, আমাকে ছেড়ে দিন। নিলয় ওর পকেট থেকে কাঁপতে কাঁপতে ভাঁজ করা 500 টাকার নোটটি বের করে রাফসানের হাতে দিতেই রাফসান এক পৈশাচিক উপহাসের হাসিতে ফেটে পড়ল। সে টাকাটা এক হ্যাঁচকাটানে ছিনিয়ে নিয়ে ওর ভারী বাম হাত দিয়ে নিলয়ের ডান গালে এক সজোরে কষে থাপ্পড় মারল। থাপ্পড়ের চোটে নিলয় ছিটকে সিটের লোহার হাতলের ওপর গিয়ে পড়ল। ওর ঠোঁটের কোণ কেটে টকটকে লাল রক্ত গড়িয়ে পড়ল। কিন্তু ঠিক সেই মুহূর্তে নিলয়ের চোখ দুটো রাগে লাল হওয়ার বদলে এক অদ্ভুত অসহায়তা ভরে উঠল। রাফসান আর ওর দলের বাকি গুন্ডারা নিলয়ের ব্যাগটা ছিনিয়ে নিয়ে মেঝেতে আছাড় মারল। ব্যাগের ভেতর থেকে জামা কাপড়ের মাঝখান থেকে বেরিয়ে এলো। এর মধ্যে রাফসানের লোকেরা সেই কাঙ্ক্ষিত রেলওয়ের 1 কোটি টাকার টেন্ডারের আসল ফাইল পেয়ে গিয়েছে। তারা তার কিছু না করে রাফসান আর তার দলের বাকি গুন্ডাদের দিকে তাকিয়ে সগর্বে হাসল এবং ট্রেনের পেছনের দরজা দিয়ে চেন বেয়ে ট্রেনের ছাদের দিকে উঠতে উঠতে উল্লাসের সাথে বলতে লাগলো, কাজ হয়ে গেছে, মাল আমাদের হাতে। এবার ট্রেন সেতুর কাছে একটু ধীরে হলে আমরা ছাদ থেকে লাফ দেব। সন্দীপ ভাই 1 কোটি টাকার টেন্ডার এবার একাই রাজত্ব করবে। ধূমকেতু এক্সপ্রেস তখন ঘন্টায় প্রায় 90 কিলোমিটার তীব্র গতিতে কুয়াশা চিরে ধেয়ে চলেছে। ট্রেনের ছাদের ওপর বাতাসের বেগ এত তীব্র যে সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা অসম্ভব। চারিদিকে শুধু কুয়াশার সাদা চাদর আর ইঞ্জিনের বিকট ডকডক শব্দ। রাফসান ও তার 4 জন গুন্ডা ফাইলের ব্যাগটা নিয়ে ছাদের ওপর দিয়ে ওদের গন্তব্যের দিকে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই ওদের সামনে কুয়াশার ভেতর থেকে এক দীর্ঘ ছায়াময় অবয়ব স্পষ্ট ফুটে উঠল। ট্রেনের ছাদের একদম শেষ প্রান্তে, যেখানে মানুষের বেগ সবচেয়ে বেশি, সেখানে কুয়াশা চিরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় ব্যক্তি। তার পরনে কুচকুচে কালো লেদার জ্যাকেট, পায়ে ভারী সামরিক বুট, আর মুখে ঢাকা একটি মেটালিক ব্ল্যাক মাস্ক, যার ওপর নিখুঁতভাবে একটি রক্তবর্ণ ড্রাগনের ছবি আঁকা। তার চোখের মণি দুটো অন্ধকারের মাঝেও দুটি নীল নিয়ন লাইটের মতো তীব্র আলো ছড়াচ্ছে। তার দাঁড়ানোর রাজকীয় সোয়াগার চওড়া কাঁধ থেকে মনে হচ্ছে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং এই অন্ধকার রাতের একছত্র ডিকটেটর। তাকে দেখা মাত্রই রাফসান থমকে দাঁড়িয়ে ওর হাতের রামদাটা কুয়াশার বাতাসে উঁচিয়ে ধরে প্রচণ্ড রাগে এবং বিস্ময় গলায় কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, কে রে তুই? এই চলন্ত ট্রেনের ছাদে খাড়া হয়ে দাঁড়িয়ে আছিস কেন? মরণের শখ হয়েছে নাকি তোর? রাস্তা ছাড়, নইলে কেটে টুকরো টুকরো করে নিচে ফেলে দেবো। ঠিক সেই মুহূর্তে ড্রাগন লর্ডের কণ্ঠস্বর বের হয়ে এলো, একদম গভীর মেটালিক। সে অত্যন্ত শান্ত গলায় রাফসানদের উদ্দেশ্যে বলে উঠল, স্যান্ড মাফিয়া সন্দীপ সিংহকে গিয়ে বলিস, দিনের আলোয় তোদের মতো যেসব লোকেরা গরিবের মাটি আর বালি চুরি করে রক্ত শুষে খাস, রাতের অন্ধকারে সেই মাটিতেই তোদের জ্যান্ত কবর খুঁড়ি আমি। এই সরকারি ফাইলটা ওখানে রেখে তোরা এই ট্রেন থেকে নিচে লাফ দে, নাইলে আজ তোদের লাশগুলো ওই রেল লাইনের পাশে শুকনে খাবে। সেই আগন্তুক ব্যক্তির এমন কথা শুনে রাফসান অপমানে আর রাগে একেবারে উন্মাদ হয়ে গেল। সে ওর হাতের রামদাটা ব্লেডের মতো ঘুরিয়ে ওর ভাড়াটে খুনিকে আগন্তুক ব্যক্তিটির উপর ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দিয়ে হিংস্র পশুর মতো চেঁচিয়ে উঠল, এই শালা বড় গ্যাংস্টার আইছে আমাদের এলাকায়, ধর ওরে, চারদিক থেকে ঘিরে ধরে একেবারে শেষ করে দে। কথাটা শেষ হতে না হতেই 4 জন গুন্ডা একসাথে ওদের রামদার হকিস্টিক কুচিয়ে আগন্তুক ব্যক্তিটির দিকে ধেয়ে এলো। প্রথম গুন্ডাটি যখন আগন্তুক ব্যক্তির মাথা লক্ষ্য করে পুরো শক্তিতে রামদা চালালো,
আগন্তুক 1 ইঞ্চি পরিমাণ ডান দিকে সরে শরীরটা স্লাইড করে ওর শটটি সম্পূর্ণ মিস করলো। পরক্ষণে ওর ডান হাত দিয়ে গুন্ডার কবজিটা ধরে এমন এক ভয়ঙ্কর মোচড় দিল যে হাড় ভাঙার মট শব্দ ট্রেনের বাতাসে তীব্র গর্জনকে ছাপিয়ে গেল। গুন্ডাটি যন্ত্রণায় চিৎকার করার আগেই ব্যক্তিটি ওর হাত থেকে রামদাটা কেড়ে নিয়ে সেকেন্ডের ভগ্নাংশে দ্বিতীয় গুন্ডার উরুর পেশিতে গেঁথে দিল। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল ট্রেনের কালো ছাদের উপর। তৃতীয় গুন্ডাটি পেছন থেকে হকি স্টিক দিয়ে ওর পিঠে আঘাত করতে এলো। আগন্তুক ব্যক্তি এক অবিশ্বাস্য ও নিখুঁত ব্যাক ফ্লিপ দিয়ে ওর মাথার ওপর দিয়ে গিয়ে ওর ঘাড়ে ওর ভারী সামরিক ভুট দিয়ে এক মারাত্মক লাথি মারল। গুন্ডাটি সামলাতে না পেরে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে নিচে অন্ধকারের খাদে পড়ে গেল। বাকি 2 গুন্ডা পকেট থেকে পিস্তল বের করার চেষ্টা করছিল, কিন্তু আগন্তুক ব্যক্তি ওর লেদার জ্যাকেটের ভেতর থেকে 2টো স্পেশাল স্টিল চেইন বের করলো। চেন দুটো বাতাসে চাবুকের মতো শীষ কেটে গিয়ে গুন্ডা দুটোর হাত আর গলা একসাথে লক করে ফেলল। সে এক হ্যাচকা টানে দুজনকে মুখোমুখি আছাড় মারল। ওদের নাক মুখের হাড় ভেঙে চুরমার হয়ে রক্তে ভেসে গেল ছাদ। এবার বাকি রইল শুধু রাফসান। ওর পুরো শরীর তখন ভয়ে থরথর করে কাঁপছে। হাতের রামদাটা কখন হাত থেকে পিছলে পড়ে গেছে ওর নিজেরই খেয়াল নেই। সে উল্টো পায়ে পেছাতে পেছাতে ট্রেনের ছাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আগন্তুক ব্যক্তি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেল রাফসানের দিকে এবং ওর কলারটা এক হাতে তুলে ধরে ওকে ট্রেনের ছাদের একেবারে কিনারায় শূন্যে ঝুলিয়ে দিল। রাফসান তখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ভয়ে কাঁপতে কাঁপতে তোতলামি গলায় কেঁদে উঠে বলতে লাগলো, তুমি কে ভাই? আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এই লাইনে আসবো না। আগন্তুক ব্যক্তি তার মুখের মাস্কের আড়াল থেকে গম্ভীর গলায় রাফসানের কলার আরও শক্ত করে ধরে নিজের চোখ দুটো ওর চোখের গভীরে ঢুকিয়ে দিয়ে বলল, তোদের বাপকে বলে দিস এই গেমটা তোরা শুরু করেছিস, কিন্তু এটা শেষ চালটা আমিই দেব। আগন্তুক ব্যক্তি এক ঝটকায় ওর হাত থেকে সরকারি ফাইলের ব্যাগটি অত্যন্ত স্টাইলিশভাবে লুফে নিল এবং রাফসানের বুকে এক কড়া বুটের লাথি মেরে ওকে ট্রেনের ছাদের ওপর অজ্ঞান করে ফেলে দিল। ট্রেনটি যখন এক বিশাল ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, তখন আগন্তুক ব্যক্তিটি একটি ক্রেনের সাথে আটকে এক অবিশ্বাস্য জাম্প দিয়ে রাতের অন্ধকারে কুয়াশায় ভেনিশ হয়ে গেল। পরের দিন ঢাকা শহর সকাল ঠিক 10টা। তেজগাঁও থানার ভেতর ফাইলের স্তূপ, টেবিলের ওপর আধ খাওয়া চায়ের কাপ আর চারিদিকে কনস্টেবলদের অলস আনাগোনা। থানার ওসি রফিকুদ্দিন এক জুনিয়র কনস্টেবলকে ওর ফাইল চুরির জন্য প্রচণ্ড বকাঝকা করছেন। ওর চোখ মুখ রাগে লাল। ঠিক তখনই থানার মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করল এসআই নিলয় রহমান। তার গালে এখনও ভোরের সেই থাপ্পড়ের হালকা লালচে কাটার দাগটা স্পষ্ট, কিন্তু তার মুখে নেই চেনা সরল লাজুক ও বিনয়ী হাসি। তার পরনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাব ইন্সপেক্টরের একদম নতুন খাকি ইউনিফর্ম। কাঁধে চলচল করছে একটা রূপালি রঙের স্টার। নিলয় ওর মলিন ব্যাগটা এক হাতে ধরে ওসির টেবিলের সামনে গিয়ে এক কড়া সেলুট ঠুকল এবং অত্যন্ত বিনীত ও ভদ্র গলায় ওসির দিকে তাকিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আমি এসআই নিলয় রহমান। আজ থেকে এই থানায় আমার নতুন পোস্টিং। এই যে আমার জয়েনিং লেটার আর অফিসিয়াল ফাইল স্যার। ওসি রফিকুদ্দিন ওনার চশমাটা নাগের ডগায় নামিয়ে নিলয়কে ওপর থেকে নিচ পর্যন্ত কয়েকবার মেপে নিলেন। ওনার মতো একজন গোঁড়া ও দুর্নীতিবাজ ওসির কাছে নিলয়েরও অতিরিক্ত ভদ্রতা আর সরলতা এক ধরনের দুর্বলতা বলে মনে হলো। তিনি টেবিল থেকে ফাইলটা এক ঝটকায় টেনে নিয়ে ওনার গম্ভীর ও কর্কশ গলায় চেয়ারে হেলান দিয়ে বলতে লাগলেন, নীলয় রহমান, ফাইলে তো দেখলাম তোমার ট্র্যাক রেকর্ড খুবই শান্ত, কোনো মারামারি বা ঝামেলা তুমি যাও না। কিন্তু মনে রেখো, এই তেজগাঁও থানা কিন্তু সাধারণ জায়গা নয়, এটা আস্ত একটা ক্রাইম জোন। এখানে স্যাড মাফিয়া সন্দীপ সিংহের বড় বড় ড্রাগ লর্ডদের রাজত্ব চলে। মন্ত্রী মোজাম্মেল হোসেন আশীর্বাদ আছে ওদের উপর। তোমার মতো এই নরম লাজুক ছেলে এখানে টিকতে পারবে তো, নাকি প্রথম দিনে ভয় পেয়ে ট্রান্সফার অ্যাপ্লিকেশন লিখবে? নিলয়ের মাথা চুলকে অত্যন্ত লাজুক ও বোকা সেজে ওসির সামনে হাত জোর করে দাঁড়িয়ে নরম গলায় বলতে লাগলো, জি স্যার, আমি আসলে একটু মারামারি আর রক্ত দেখলেই ভয় পাই। ছোটবেলা থেকেই আইনের বইয়ে যা লেখা আছে আমি শুধু সেই নিয়মগুলো মেনে ডিউটি করতে চাই স্যার।
বাকিটা আপনারা বড় অফিসাররা আছেন, আপনাদের পাশে থেকে কাজ শিখে নেব স্যার। ঠিক তখনই থানার মেইন দরজা ঠেলে হত্যদন্ত হয়ে ভেতরে ঢুকলেন নিলয়ের নতুন সহকর্মী কনস্টেবল সাইফুল ইসলাম। ওনার পরনে আলকা ইউনিফর্ম, ফানি ফেস, আর ওর হাতে এক বিশাল ঠোঙ্গা ভর্তি গরম গরম জিলাপি। সাইফুল ইসলাম এতটাই উত্তেজিত ছিলেন যে ওর মুখের জিলাপির রস ওর শার্টে পড়ছিল। সে ওসির টেবিলের সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে ওসির উদ্দেশ্যে বলতে লাগলো। কনস্টেবল সাইফুলের কথা শুনে ওসি রফিক উদ্দিনের হাতের চায়ের কাপটা টেবিল থেকে নিচে পড়ে গেল। সে চেয়ার থেকে এক ছটকায় লাফিয়ে উঠে চোখ বড় বড় করে আতঙ্কে কাঁপতে কাঁপতে বলতে লাগলো। কি বলিস সাইফুল? কে সেই আগন্তুক? কিছু জানা গেছে কি? এইটা আবার কোন নতুন মাফিয়া খাড়া হলো আমাদের এলাকায়? মন্ত্রী মোজাম্মেল সাহেব জানতে পারলে তো আমার চাকরি খেয়ে দেবেন। জলদি ফোর্স রেডি কর, আমাদের এখনই স্পটে যেতে হবে। পুরো থানার ভেতর যখন এই নতুন অপরাধী রাতের আগন্তুকের আতঙ্ক আর তোলপাড় চলছে, তখন আমাদের এসআই নীলুর রহমান অত্যন্ত শান্তভাবে সাইফুল ইসলাম এবং ওসি স্যারের উদ্দেশ্যে বলতে লাগলো। ওসি স্যার, আপনি একদম চিন্তা করবেন না। এই যেই হোক না কেন, সে তো আসলে একটা মুখোশধারী অপরাধী। আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। আমরা পুলিশ, দেশের আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই এই আগন্তুক ব্যক্তিকে আমি নিজে খাঁচায় পড়ব স্যার। আপনি আমাকে অর্ডার দিন, আমি আমি এই মুখোশধারীর খেলা শেষ করব। তবে সাইফুল ভাই, ডিউটিতে যাওয়ার আগে এই গরমে একটু ঠান্ডা জলের ব্যবস্থা করুন তো ভাই, বড্ড তেষ্টা পেয়েছে। তেজগাঁ থানার এই তোলপাড়ের ঠিক সমান্তরালে শহরের অন্য প্রান্তে অবস্থিত শান্ত সবুজ পরিবেশে ঘেরা ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রম। এই আশ্রমের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছেন ডক্টর দিয়া আহমেদ। দিয়ার বাবা ডক্টর শফিক আহমেদ দেশের একজন প্রখ্যাত হার্ট সার্জন, যিনি ওনার পুরো জীবন মানুষের সেবায় বিলিয়ে দিয়েছেন। আর দিয়ার মা ডক্টর রেহানা পারভিন একজন সমাজসেবিকা, যিনি নারীদের অধিকার রক্ষায় কাজ করেন। বাবা মায়ের এই সেবামূলক আদর্শ নিয়েই দিয়া একজন উচ্চশিক্ষিত ডাক্তার হয়েও বিলাসবহুল লাইফ ছেড়ে এই বৃদ্ধাশ্রমের অসহায় মানুষদের চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তার পরনে একটি সাধারণ সুতির শাড়ি, চোখে এক মায়া ভরা মমতার দৃষ্টি। দিয়া তার সহকারী নার্স ফাতেমার দিকে তাকিয়ে অত্যন্ত চিন্তিত মুখে বলতে লাগলো। ফাতেমা, আমাদের আশ্রমের পেছনের যে নদীর ঘাটটা আছে, সেখানে আবার সন্দীপ সিংহের বালি চুরির ট্রাকগুলো এসে দাঁড়িয়েছে। ওরা দিনের আলোতেই সাধারণ মানুষের জমি দখল করার চেষ্টা করছে। পুলিশকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এই মাফিয়াদের কি কেউ থামানোর নেই? দিয়া যখন কথাটি বলছিল, ঠিক তখনই নদীর ওপার থেকে মাফিয়াদের এক বড় কনভয় ধুলো উড়িয়ে এগিয়ে আসছিল। দিনের আলো এদের দাপট আইনকেও তোয়াক্কা করে না, কিন্তু দিয়া বা এই শহরের কেউ জানে না এই দিনের আলোর চোরাচালান আর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এমন কোনো একজনের অপেক্ষায় রয়েছে এই শহরের মানুষ। কিন্তু আদৌ কি সেই মানুষটা আসবে, নাকি এই শহরের মানুষগুলো দিন দিন তাদের সব কিছু এই মাফিয়াদের হাতে শেষ করবে সবাই? তেজগাঁও থানার ভেতর যখন সকাল 10:15 কনস্টেবল সাইফুল ইসলামের মুখের ভোরের ট্রেনের সেই ভয়ঙ্কর রাতের আগন্তুকের তাণ্ডবের খবর শুনে থানার ভেতরের পরিবেশ তখনও থমথমে। ওসি রফিক উদ্দিনের হাত থেকে পড়ে যাওয়া চায়ের কাপের চা মেঝেতে ছড়িয়ে পড়েছে। ঠিক সেই হুলস্থুল আর আতঙ্কের পরিবেশের মাঝখানে টেবিলের এক কোণায় দাঁড়িয়ে থাকা আমাদের এসআই নীলুর রহমান নিজের ইউনিফর্মের হাতাটা সোজা করে নিলেন। ওনার মুখে সেই চেনা সরল লাজুক ও বিনয়ী হাসিটা লেগে আছে। তিনি ওসি স্যারের দিকে এক ধাপ এগিয়ে গিয়ে অত্যন্ত বিনীত ও বোকাশোকা গলায় মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগলেন। ওসি স্যার, এই যে সাইফুল ভাই, যে রাতের আগন্তুক, কি যেন একটা নাম বললো স্যার, ঢাকার ক্রাইম সিন্ডিকেটে কি আসলে এমন কোনো ভূত প্রেত আছে নাকি? নাকি এগুলো লোকমুখে ছড়ানো স্রেফ কোনো কথা? আমি তো স্যার আইনের বই পড়েছি, অপরাধী যতই চালাক হোক তার পেছনে একটা মানুষের হাত থাকেই। স্যার, এই আগন্তুককে ধরার জন্য আমাদের প্রথম চালটা কি হবে? দেশের আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার তো কারো নেই স্যার। নিলয়ের এই অতিরিক্ত সরল আর সাধারণ প্রশ্ন শুনে
ওসি রফিক উদ্দিনের কপালে বিরক্তির ভাঁজ আরও চওড়া হলো। তিনি চেয়ার থেকে ভর দিয়ে উঠে টেবিলের ওপর 2 হাত রেখে নিলয়ের মুখের দিকে ঝুঁকে এলেন। ওনার কর্কশ কণ্ঠস্বর এবং ধূর্ত চোখের মণি দুটো কাঁপতে কাঁপতে নিলয়ের উদ্দেশ্যে বলতে লাগলো, নীলয় রহমান, তুমি তো দেখছি এখনো সেই মফস্বলের স্কুলেই পড়ে আছো। আইনের বই দিয়ে কি তেজগাঁও থানা চলে? এই শহরে অপরাধের একটা নিজস্ব ভাষা আছে যা মানুষের বুদ্ধির বাইরে। এই যে ট্রেনের থেকে সন্দীপ সিংয়ের 1 কোটি টাকার ফাইল গায়েব হলো, এটা কোনো সাধারণ ডাকাতি নয়, এটা একটা পরিকল্পিত চাল। সন্দীপ ভাই দিনের আলোয় যে সাম্রাজ্য চালায় তার শিকড় অনেক গভীরে। আর যে আগন্তুক কথা শুনছো সে আসলে কেউ হয়ে থাকে, তবে সে খুব সহজেই ধরা পড়বে, মারা করবে। সাইফুল, সন্দীপ ভাইয়ের ডেরা থেকে কোনো খবর এসেছে? ওনারা কি সেই আগন্তুকের কোনো ক্লু পেয়েছে? ওসির এই প্রশ্নের উত্তর সাইফুল দেওয়ার আগেই থানার বাইরে একটা বিকট ব্রেক কষার শব্দ হলো। একটা কালো রঙের বিলাসবহুল জোড়ো গাড়ি এসে থামলো থানার ঠিক মেইন গেটের সামনে। গাড়ি থেকে নেমে এলো এক বিশালদেহী লোক, যার বাঁ কানটা অর্ধেক কাটা আর ডান হাতে একটা সাপের ট্যাটু আঁকা। ইনি হলেন সন্দীপ সিংহের 1 নম্বর নদী ডেরার প্রধান জলদস্যু ও স্যান্ড মাফিয়া বশির খাঁ। বশির খাঁ থানায় ঢোকা মাত্রই কনস্টেবলরা ভয়ে একপাশে সরে দাঁড়ালো। বশির ওসির টেবিলের সামনে এসে হাতে ধারালো ছুরিটা ঠুকে ওসির উদ্দেশ্যে বলতে লাগলো, রফিক সাহেব, ট্রেনের খবর তো নিশ্চয়ই পেয়েছেন। সন্দীপ ভাইয়ের 1 কোটি টাকার ফাইল মাঝ রাস্তায় হাওয়া হয়ে গেল, আর আপনার পুলিশ বাহিনী এখানে বসে জিলাপি চিবোচ্ছে। যে এই কাজ করেছে সে যদি নিজেকে ভাগ ভাবে, তবে মনে রাখবেন বশির খাঁ হলো ভাগ শিকারী। সন্দীপ ভাই একটা কথা পরিষ্কার বলে দিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি ওই আগন্তুকের মাথা ওনার পায়ের নিচে না পড়ে, তবে এই থানার সবার পোস্টিং সোজা কবরস্থানে হবে। আর হ্যাঁ, আজ দুপুরে আমাদের নদীর ঘাটে নতুন চালানের বালে লুট হবে। দেখি কোন বাপের বেটা আসে আমাদের রুখতে। বশির খাঁর এই ভয়ঙ্কর হুমকির মুখে ওসি রফিক উদ্দিনের কপাল দিয়ে ঘাম ঝরতে লাগলো। ঠিক তখনই ওসির পেছনে দাঁড়িয়ে থাকা এসআই নিলয় রহমান বশির খাঁর এই রুগ্ন ভঙ্গিটি খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিলেন। নিলয় অত্যন্ত ভদ্রভাবে বশিরের সামনে এসে নরম গলায় বলল, বশির ভাই, রাগ করবেন না, আমি এই থানায় নতুন জয়েন করেছি, নাম নিলয় রহমান। স্যার, আপনি যে নদীর ঘাটের বালির কথা বললেন, ওটা কি সরকারি পারমিশনে হচ্ছে? আমি তো স্যার সাধারণ মানুষের নিরাপত্তা আর শান্তির জন্য কাজ করতে চাই। আপনারা যদি আইন মেনে চলেন তবে কোনো আগন্তুকেরই সাহস হবে না আপনাদের ডেরায় হাত দেওয়ার। নিলয়ের অতিরিক্ত ভালো মানুষের মতো কথা শুনে বশির খাঁ এক বিকট উপহাসের হাসি দিয়ে ওসির দিকে তাকিয়ে বলল, রফিক সাহেব, এই মফস্বলের বলদটাকে নিজের কাছেই আটকে রাখুন। বেশি উস্তাদি দেখাতে এলে নদীর বালির নিচে জ্যান্ত পুঁতে দেব। এই কথা বলে বশির খাঁ ধুলো উড়িয়ে চলে গেল। দুপুর ঠিক 12টা। তেজগাঁও থানার তোলপাড় পেছনে সেই শান্ত ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রমের পেছনের নদীর ঘাটে, যেখানে ডক্টর দিয়া আহমেদ চিন্তিত মুখে দাঁড়িয়েছিলেন। সূর্যের প্রখর তাপে নদীর জল চকচক করছে, কিন্তু সেই শান্ত পরিবেশকে বিষাক্ত করে তুলেছে বশির খাঁ প্রায় 20-30টা বিশাল বালি চুরির ট্রাক আর ক্রেন। দিয়া আর এই অন্যায় সহ্য করতে না পেরে বশির খাঁর গুন্ডাদের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, আপনারা এই অন্যায় কাজ এক্ষুনি বন্ধ করুন। আদালতে স্পষ্ট নির্দেশ আছে যে এই নদীর ঘাট থেকে কোনো বালি তোলা যাবে না। আপনাদের এই ট্রেনের ধাক্কায় আমাদের আশ্রমের বৃদ্ধ মানুষগুলো রাতে ঘুমোতে পারছে না, দেয়াল ফেটে যাচ্ছে। আপনারা কি আইন কানুন কিছু মানেন না? আমি নিজে সিটির বড় বড় অফিসারদের কাছে কমপ্লেইন করেছি, ওনারা অ্যাকশন নেবেন। দিয়ারে আইনি হুমকি শুনে বশির খাঁর লরির চালক ও গুন্ডারা এক পৈশাচিক অট্টহাসি দিয়ে দিয়াকে চারিদিক থেকে ঘিরে ধরার চেষ্টা করলো। ঠিক তখনই ঘাটের পেছনে ধুলো উড়িয়ে সেখানে এসে থামল তেজগাঁ থানার একটা সরকারি জিপ। জিপ থেকে নামলেন এসআই নিলয় রহমান এবং কনস্টেবল সাইফুল ইসলাম।
কিন্তু আশ্চর্যজনকভাবে নিলয় বসির খাঁর বালির ব্যবসার ফাইলে হাত দিলেন না। তিনি দেখলেন ঘাটের এক কোণায় কয়েকজন ইফটিজার আর স্থানীয় পকেটমার এক সাধারণ বৃদ্ধ যাত্রীকে ঘিরে ধরে ওনার পকেটের পেনশনের টাকা ছিনতাই করার চেষ্টা করছে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নষ্ট করছে। নিলয় কালক্ষেপণ না করে হাসতে হাসতে সেই দিকে এগিয়ে গেলেন। ওনার মুখে সেই নিষ্পাপ হাসি, কিন্তু হাতের মুভমেন্ট ছিল নিখুঁত। সেখানে গিয়ে নিলয় সেই পকেটমার কলার ধরে ওসির দেওয়া স্পেশাল লাঠি দিয়ে এমন এক কড়া বাড়ি মারল যে কুণ্ডাটি মাটিতে লুটিয়ে পড়ল। বাকি অপরাধীদের ধরে নিলয় এক জিপের পেছনে লক করে ফেলল। ঘাটের শত শত সাধারণ মানুষ পুলিশের এই তৎক্ষণাৎ অ্যাকশন দেখে হাততালি দিয়ে উঠল। দিয়া নিলয়ের এই বীরত্ব দেখে একরাশ আশা নিয়ে এগিয়ে এসে বললেন, ধন্যবাদ অফিসার, কিন্তু এই বশির খাঁ বালির ট্রেনগুলো কেন বন্ধ করছেন না? নিলয় মাথা চুলকে দিয়ার দিকে তাকে এক মিষ্টি ও লাজুক হাসি দিয়ে বলল, দেখুন ম্যাম, আমি তো সাধারণ পুলিশ। বড় বড় মাফিয়াদের ধরার ক্ষমতা বা পারমিশন আমার কাছে নেই, কিন্তু সাধারণ মানুষের উপর অন্যায় হলে এই নিলয় রহমান এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকবে না। আইন তার নিজের গতিতে ঠিকই বড় অপরাধীদের শাস্তি দেবে, আপনি দেখে নেবেন। আজ এই বৃদ্ধ চাচার টাকা উদ্ধার করতে পেরেছি, এটাই আমার বড় আনন্দ। নিলয়ের এই সততা, জনগণের প্রতি ভালোবাসা আর ডিউটি দেখে সাধারণ মানুষ জয়ধ্বনি দিয়ে উঠল। দিয়া নিলয়ের চোখের দিকে তাকে এক গভীর কলকধাঁধায় পড়ে গেলেন। এই ছেলেটা এত সাহসী, অথচ মাফিয়াদের সামনে এত নিরীহ কেন সেজে থাকে? ওনার মনে একটা বড় প্রশ্ন রয়ে গেল। আর এই সাধারণ মানুষের কেস সমাধান করার কারণে বিকেলের মধ্যেই কমিশনার অফিস থেকে নিলয়ের এই ভালো কাজের রিপোর্ট চলে গেল হেডকোয়ার্টারে, যা ওনার ভবিষ্যতের প্রথম বড় প্রমোশনের ভিত্তি তৈরি করে দিল। রাত ঠিক 12:30। চারদিকে এখন কুচকুচে অন্ধকার আর ঘন কুয়াশায় ছেয়ে গেছে। নদীর ঘাটে সেই বালিচুরির আস্তানাটি এখন পুরো থমথমে। বশির খাঁ তার কাঠের কেবিনের ভেতর বসে মদের গ্লাস হাতে 1 কোটি টাকার নতুন চালানের হিসাব মিলাচ্ছিল। ঘাটের চারপাশে তার 15 থেকে 20 জন সশস্ত্র লোক পাহারা দিচ্ছে। ঠিক তখনই পুরো ঘাটের বিশাল ফ্ল্যাশ লাইটগুলো দপ করে একসাথে নিভে গেল। চারিদিকে নিমেষের মধ্যে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। বশির খাঁ গুন্ডার পকেট থেকে টার্চ বের করার আগেই কুয়াশার ভেতর থেকে শীষ কাটার মতো এক অদ্ভুত শব্দ শোনা গেল। পাহাড়ের আড়াল থেকে ধীরে ধীরে হেঁটে বেরিয়ে এলো সেই দীর্ঘ ছায়াময় অবয়ব। তার মুখে সেই মেটালিক ব্ল্যাক মাস্ক, যার ওপর রক্তবর্ণ ড্রাগনের ট্যাটু জ্বলজ্বল করছে, আর অন্ধকারের মাঝে তার চোখের মণি দুটো নিয়ন লাইটের মতো তীব্র আলো ছলাচ্ছে। আগন্তুক ব্যক্তিটি কোনো কিছু না বলে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। তাকে দেখে মাত্রই বশির খাঁর প্রধান বডিগার্ড রিভলভার উঁচালো, কিন্তু কথা শেষ করার আগেই আগন্তুকের হাতের দুটো স্পেশাল স্টিল চেন চাবুকের মতো এসে তার গলায় লক হয়ে গেল। আগন্তুক এক হ্যাচকা টানে তাকে শূন্যে ঘুরিয়ে ট্রেনের লোহার সাথে আছাড় মারল। হাড় ভাঙার বিকট শব্দে পুরো ঘাট কেঁপে উঠল। বাকি গুন্ডারা রামদার হকি স্টিক নিয়ে চারিদিক থেকে আগন্তুক ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আগন্তুক ব্যক্তির মুভমেন্ট ছিল বিদ্যুতের চেয়েও দ্রুত। সে এক নিখুঁত ব্যাক ফ্লিপ দিয়ে প্রথম গুন্ডার মাথার ওপর পা রেখে তার ঘাড়ের হাড়ে এক লাথিতে গুঁড়িয়ে দিল। মাত্র 3 মিনিটের মধ্যে বশির খাঁর পুরো চোরাচালানের ডেরা লাশের স্তূপে পরিণত হলো। কেবিনের দরজা লাথি মেরে ভেঙে ভেতরে ঢুকলো সেই আগন্তুক। বশির খাঁ রাগে উন্মাদ হয়ে নিজের হাতের ভারী ছড়িটা নিয়ে আগন্তুকের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আগন্তুক 1 সেকেন্ডের ভগ্নাংশে বশিরের ছড়িটা লুফে নিয়ে ওটার উল্টো পিঠ দিয়ে বশিরের ডান পায়ে এমন এক মারাত্মক আঘাত করলো যে হাড় ভেঙে বশির মেঝেতে আছাড় খেল। আগন্তুক বশিরের কলারটা এক হাতে ধরে ওকে শূন্যে তুলে কেবিনের ভাঙা জানালার বাইরে নদীর খাদের ওপর ঝুলিয়ে দিল। বশির তখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তোতলামি গলায় বলল, আগন্তুক একটি শব্দ মুখে বলল না। ও তার মুখের মাস্কের আড়াল থেকে শুধু সেই গম্ভীর এক ভয়ঙ্কর হাসি হাসল। তারপর এক সজোরে লাথি মেরে বশির খাঁকে নদীর গভীর জলের খাদের মধ্যে ফেলে দিল।
সন্দীপ সিংহের ডেরা এবং তার প্রধান লোক বশির খাঁ আজ রাতের অন্ধকারে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল। বশিরের টেবিল থেকে বালি চুরির আসল খাতাটা এক স্টাইলিশ মোডে নিজের জ্যাকেটের ভেতর পুরে নিল। তারপর সে নিজের পকেট থেকে রক্ত মাখানো একটা ধারালো ব্লেড বের করলো। কেবিনের কাঠের দেয়ালে সেই রক্ত দিয়ে বড় বড় অক্ষরে খোদাই করে লিখে দিয়ে গেল দুটো শব্দ, ড্রাগন লর্ড। ঠিক তখনই কেবিনের অন্ধকারের এক কোণা থেকে একটা মায়াবী কিন্তু অত্যন্ত ঠান্ডা ও রহস্যময় নারী কণ্ঠস্বর ভেসে এলো। অন্ধকার থেকে শুধু তার লাল হাই হিল জুতো আর একটা ধারালো রিভলভারের ব্যারেল স্পষ্ট দেখা গেল। সে আগন্তুকের পিঠে বন্দুক ঠেকিয়ে এক অদ্ভুত ধাঁধার সুরে বলল। মেয়েটির কথা শুনে আগন্তুক এক চুলও নড়ল না। ও অন্ধকারের দিকে তাকিয়ে শুধু এক রহস্যময় এক হাসি দিয়ে মেয়েটি কথার প্রতি উত্তরে আগন্তুক ব্যক্তিটি কিছুই বলল না। অন্ধকারের ভেতরে মিলিয়ে গেল। রাত তখন 2:15। বুড়িগঙ্গার পাড় ঘেঁষে বশির খাঁর সেই রক্তমাখা কেবিন তখনও নিস্তব্ধ। আর মেয়েটির বন্দুকের নলের সামনে থেকে যেভাবে ড্রাগন লর্ড ফিনিশ হয়ে গেল, তাতে মেয়েটির শরীর রাগে শক্ত হয়ে উঠল। সে তার হাতের রিভলভারটা নামিয়ে দেয়ালে রক্তে লেখা ড্রাগন লর্ড নামটার দিকে তাকালো। তারপর সে নিজে নিজে ফিসফিস করে বলে উঠল। মেয়েটি আর এক সেকেন্ডও দাঁড়ালো না সেখান থেকে রাগে নিজের জুতোর শব্দ করতে করতে চলে গেল। পরদিন সকাল 9টা। সন্দীপ সিংহের নদী ডেরার বশির খাঁ খুন হয়েছে এবং তার পুরো ডেরা এক রাতে সাফ হয়ে গেছে। এই খবর পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। তেজগাঁও থানার ওসি রফিক উদ্দিনের অফিসের এসি তখন ফুল স্পিডে চলছে। তাও ওনার কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। ওনার সামনে সোফায় বসে আছেন সিআইডির স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধান এএসপি জাহিদ হাসান। জাহিদ সাহেব বশির খাঁর কেবিনের সেই রক্তে লেখা নামের ছবিটা দেখেছিলেন। ঠিক তখনই রুমে ফাইল হাতে প্রবেশ করলো আমাদের এসআই নিলয় রহমান। ওনার মুখে সেই চিরচেনা সরল বাঁকা হাসি। নিলয় জাহিদ সাহেবকে সেলুট দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বললেন। ওসি স্যার, কালকে তো আমি ঘাটে গিয়েছিলাম, একটা পকেট মার ধরেছিলাম। আজ সকালে শুনলাম বশির খাঁ নাকি মারা গেছেন। আর স্যার, দেওয়ালে নাকি রক্ত দিয়ে কেউ লিখে দিয়ে গিয়েছে ড্রাগন লর্ড। স্যার, এই ড্রাগন লর্ডকে আগে এমন নাম শুনেছি বলে মনে হয় না। আর স্যার, আসলে ড্রাগন লর্ড কোনো মানুষ কি না? স্যার, আমার তো এখন এই শহরে ডিউটি করতেই ভয় লাগছে স্যার। নিলয়ের এই কথা শুনে এএসপি জাহিদ হাসান ওনার চশমাটা ঠিক করে নিলয়ের দিকে তাকালেন। জাহিদ সাহেব টেবিল চাপড়ে বললেন। এসআই নিলয়, এই শহরে বোধহয় তুমি নতুন, সেজন্য এই শহরটার পরিবেশ পরিস্থিতি কিছুই বুঝতে পারছো না বা জানো না। আর একটা কোনো ভূত টুত কিছুই নয়। এটা কোনো ইন্টারন্যাশনাল লেভেলের হাইট্রেক কিলার হতে পারে। তবে কাল দুপুরে তুমি ওই বৃদ্ধ জাতির পেনশনের টাকা উদ্ধার করেছো। তার রিপোর্ট আইজিপি স্যারের টেবিল পর্যন্ত গেছে। মাফিয়াদের কেস এখন থেকে সিআইডি দেখবে, আর পুলিশ সাধারণ যেসব কেস আছে এগুলো দেখবে। আর তোমার ব্যাকগ্রাউন্ড আমি এবং আইজি স্যার দেখেছি। তোমার ব্যাকগ্রাউন্ডও বর্তমানে খুবই ভালো। আশা করি খুব জলদি তোমার প্রমোশনের লেটার আসবে। সততা আর নিষ্ঠতার সাথে কাজ চালিয়ে যাও। এএসপি জাহিদ হাসানের কথা শুনে নিলয় তো অনেক খুশি। নিলয় এএসপি জাহিদ হাসানের উদ্দেশ্যে বলে উঠল। থ্যাংক ইউ স্যার। আমি আমার সততা আর আমার মা বাবার শিক্ষা এবং আমার সাধ্যমতো সব কিছু দিয়ে এই দেশ ও সাধারণ মানুষের সেবা করতে চাই স্যার। আমার জন্য দোয়া করবেন স্যার। দুপুর 1টা। ওল্ড অ্যান্ড এজ হোমের ভেতরে ডক্টর দিয়া আহমেদ কাল রাতের ঘটনা শুনবার পর থেকে আশ্রমের লোক এবং দিয়া নিজেই খুব চিন্তিত আছেন। দিয়া বারান্দায় দাঁড়িয়েছিলেন। এমন সময় সেখানে নিলয়কে আসতে দেখলেন। নিলয় দিয়ার সামনে আসার পর এখানে নিলয় দিয়া আহমেদকে কিছু জিজ্ঞাসা করার আগে দিয়া আহমেদ নিলয়ের উদ্দেশ্যে বলতে লাগলেন। অফিসার, আপনি এই থানার নতুন এসআই না? আপনার নাম তো মনে হয় নিলয় রহমান। তা অফিসার, কাল রাতে এখানে কি হয়েছে সেই সব কিছু আপনারা কি জানতে পেরেছেন? কে এই ড্রাগন লর্ড, কি তার পরিচয়, সব কিছু জানা গেছে কি স্যার?
নিলয় দিয়ার দিকে তাকালেন এবং খুব মিষ্টি আর লাজুক একটা হাসি দিয়ে দিয়াকে উদ্দেশ্য করে বললেন, আরে ম্যাম, এই প্রশ্ন তো আমি আপনাকে করতে এসেছি। গত রাতে এখানে কি হয়েছিল আপনারা কি কেউ কিছু জানেন? এখানে বশির সহ তার লোকদেরকে মেরেছে। আর সেই ড্রাগন লর্ড আসলে কে, কতজন মিলে মেরেছে, কিছু কি আপনারা দেখেছেন? নিলয়ের কথার প্রত্যুত্তরে ডক্টর দিয়ে বলে উঠলেন, না অফিসার, আমরা শুধু মাঝরাতে হঠাৎ ঘাটের সব লাইট নিভে যেতে দেখেছি। তারপর কুয়াশার ভেতর থেকে কিছু মানুষের চিৎকার আর চেইনের ভারী একটা শব্দ আসছিল। আমরা ভয়ে কেউ রুম থেকে বের হইনি, কিন্তু সকাল হতেই শুনলাম বশির খা আর তার গুন্ডারা কেউ বেঁচে নেই। তবে একটা কথা বলবো নীলয় স্যার, বশির খা যে অত্যাচার চালাচ্ছিল তার বিচার আইন না করলেও আজ কোনো এক অদৃশ্য হাত করে দিয়ে গেছে। নিলয় দিয়ার সাথে আরও কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। আরও কিছু লোকের সাথে কথা বলল, কিন্তু তেমন কিছু পেল না। অন্যদিকে আনুমানিক বিকেল 4টা। সন্দীপ সিংহের মূল আস্তানায় তখন এক জরুরি মিটিং চলছে। বশির খা মারা যাওয়ার পর সন্দীপের পুরো বালি চোরাচালানের সিন্ডিকেট মাটিতে নেমে গিয়েছে। সন্দীপ সিংহ তার টেবিলের ওপর রাখা ম্যাপে হাত দিয়ে ওনার নতুন খুঁটি এক অত্যন্ত নিষ্ঠুর ও দুর্ধর্ষ মাফিয়া আকরাম শিকদার এর দিকে তাকালেন। আকরামের ডান চোখে একটা লেন্স লাগানো, আর তার গলার আওয়াজ পুরো পাথরের মতো ভারী। সন্দীপ সিংহ বললেন, বশির শেষ। এবার ড্রাগন লর্ড হয়তো টার্গেট করতে পারে আমাদের 2 নম্বর রুট, অর্থাৎ সাভারের জাল টাকার এবং অস্ত্র সাপ্লাইয়ের ডেরায়। আকরাম, তোমার ওপর দায়িত্ব রইল। আজ রাতেই সাভারের ওই ফ্যাক্টরির সিকিউরিটি ডবল করো, আর লোকদেরকে বলে দিও আমাদের গোডাউনের আশেপাশে যদি কোনো সন্দেহভাজন লোক দেখতে পায় তাহলে তাকে যেন তুলে আনে। আর সেই ড্রাগন লর্ড যদি ওখানে আসে তাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। উপর থেকে হুকুম আছে, পুলিশ প্রশাসনের সব বসেরা এটা দেখে নেবে। সন্দীপ ভাই, বশির খা তো বোকা ছিল। আকরাম শিকদারের ডেরায় পা দেওয়া মানে সোজা মৃত্যুর মুখে পা দেওয়া। আপনি নিশ্চিন্তে থাকুন। ড্রাগন লর্ড যদি আমার ডেরায় আসে তাহলে সেই দিনই ওর শেষ দিন হবে। তাদের ভেতর কথা শেষ হওয়ার পরে সবাই যার যার মতো চলে গেল। অন্যদিকে রাত তখন ঠিক 12:45। সাভারের এক নির্জন পরিত্যক্ত জুট মিলের ভেতর আকরাম শিকদারের জাল টাকার এবং অবৈধ অস্ত্রের মিনি ফ্যাক্টরি। চারিদিকে সন্দীপের সিন্ডিকেটের নতুন নতুন দুর্ধর্ষ ক্যারেক্টাররা পাহারায় নিয়ে যেত। গেটের সামনে পাহারারত 2 গুন্ডা কাল্লু ও জিসান রাইফেল হাতে কথা বলছে। প্রথমে কাল্লু বলে উঠল, ঠিক তখনই পুরো মিলের মেইন পাওয়ার গ্রিড বিকট শব্দে ব্লাস্ট হলো। পুরো ফ্যাক্টরি খুটখুটে অন্ধকারে ডুবে গেল। ভেতরে কেবিনে বসা আকরাম শিকদার চিৎকার করে তার অন্য 2 জন লোককে অর্ডার দিল, রনি আর সুমন নামক সেই 2 জনকে। আকরাম বলল, রনি, সুমন, জলদি পজিশন নে তোরা। এই শালা মনে হয় চলে এসেছে। তোদের সব কটা টর্চ জ্বালা। ভাই, অন্ধকারের ভিতর তো কিছুই দেখা যাচ্ছে না, এখন ওই শালাকে কিভাবে দেখবো? ঠিক তখনই সুমন নামের ছেলেটি আকরাম শিকদারের উদ্দেশ্যে বলে উঠল, ভাই, কুয়াশার ভেতর থেকে কিসের যেন একটা তীক্ষ্ণ শীষ দেওয়ার শব্দ আসছে। ওই তো গেটের সামনে ছায়ার মতো একটা কে যেন দাঁড়িয়ে। অন্ধকার ভেদ করে ধীর পায়ে হেঁটে ভেতরে ঢুকলো এক ছায়াময় অবয়ব। এ আর কেউ নয়, ড্রাগন লর্ড। তার পরনে ব্ল্যাক লেদার জ্যাকেট, মুখে মেটালিক ব্ল্যাক মাস্ক। টর্চের আলো তার উপর ফেলতেই তার হাতের 2টো ভারী মেটালিক স্টিল চেন মেঝেতে খসা খেয়ে ঝনঝন শব্দে স্ফুলিঙ্গ তৈরি করলো। রনি আর সুমন রাইফেল তাক করতেই ড্রাগন লর্ড ওনার মেটালিক মাস্কের আড়াল থেকে ভারী ও গম্ভীর গলায় বলে উঠলেন, টাকার লোভে কত জ্যান্ত মানুষের বুক খালি করেছিস আকরাম। এই সাভারের মাটিতে কত মানুষের রক্ত মিশিয়েছিস। আজ তোদের পাপের খাতাটা আমার হাতে, আর তোদের এই রক্তের কারবারের শেষ পাতাটা আমি নিজের হাতেই ছিঁড়ব। বড় বড় কথা বাদ দে। তুই যেই হোস না কেন, এই সার্ভারের মাটি আকরাম শিকদারের ইশারায় চলে। বশির খা নরম ছিল তাই তুই ওকে মারতে পারছিস, কিন্তু আমার এই ডেরায় পা দেওয়া মানে জমদূতের মুখে পা দেওয়া। তোরে আজ এই ফ্যাক্টরি থেকে জ্যান্ত বাইর হইতে দিমু না। ড্রাগন লর্ডের এই কথা শুনে আকরাম শিকদার তার লেন্স লাগানো ডান চোখটা সরু করল। রাগে তার কপালের রগগুলো ফুলে উঠল।
এবার সে তার হাতের শর্টগানের লকটা টেনে ড্রাগন লর্ডের দিকে এক পা এগিয়ে এসে গর্জে উঠে বলতে লাগলো। আকরামের এই ভয়ঙ্কর হুমকির মুখেও ড্রাগন লর্ড এক চুলও নড়লেন না। ওনার মেটালিক মাস্কের আড়াল থেকে একটা তাচ্ছিল্যের রহস্যময় চাপা হাসি ভেসে এলো। তার হাতের চেন দুটো সে হালকা আগলা করে দিয়েছে, যেন সে আকরামের এই ক্ষমতার দাপটকে পাত্তাই দিচ্ছে না। সে ধীর গলায় বলল, ক্ষমতার দাপট দেখাস না আকরাম। কাগজের বাঘ যেমন খাঁচায় বন্দি থাকলে বিড়াল হয়ে যায়, তোদের এই সিন্ডিকেটও আজ রাতের কুয়াশায় ধুলোয় মিশে যাবে। তোর গুন্ডাদের হাত থেকে অস্ত্র নামাতে বল, কারণ ড্রাগন যখন ছোবল মারে তখন ক্ষমা চাওবারও সময় পাওয়া যায় না। ড্রাগন লর্ডের কথা শুনে আকরামের পাশে দাঁড়িয়ে থাকা রনি রেগে গেল। সে নিজের রাইফেলের ব্যারেলটা ড্রাগন লর্ডের কপাল বরাবর তাক করে তার ওপর চিৎকার করে উঠে বলতে লাগলো, অনেক লেকচার শুনছি, শালা নিজেকে কি ভাবিস তুই? আকরাম ভাইয়ের সামনে আজ তোকে এখানে কবর দিয়ে দিব শালা। আকরাম ভাইয়ের পা ধরে ক্ষমা চা। রনের এই চিৎকারের সাথে সাথেই ড্রাগন লর্ডের চোখ দুটো মাস্কের আড়াল থেকে বিদ্যুতের মতো জ্বলে উঠল। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে তার ডান হাতের মেটালিক চেনটা বাতাসের বুক চিরে তীব্র গতিতে ছুঁড়ে মারল রনের দিকে। চেনে ধারালো মাথাটা গিয়ে সোজা রনের কবজিতে আঘাত করল এবং এক ঝটকায় তার হাত থেকে রাইফেলটা ছিটকে মেঝেতেই পড়ে গেল। রনি নিজের রক্তমাখা কবজি চেপে ধরে ব্যথায় চিৎকার করে মেঝেতে বসে পড়ল। ওদিকে অন্য শুটার সুমন গুলি চালাতে গেলে ড্রাগন লর্ড এক নিখুঁত ব্যাক ফ্লিপ দিয়ে দেয়ালের সাপোর্ট নিয়ে বাতাসে ভেসে ওঠে এবং সুমনের মুখের ওপর তার ভারী বুটের এক মারাত্মক লাথি বসিয়ে দিল। সুমনের নাক মুখ ফেটে সে ছিটকে গিয়ে জাল টাকার মেশিনের ওপর আছাড় খেল। ঠিক তখনই বাকি দুই গুন্ডা কাল্লু আর জিসান ধারালো রামদা উঁচিয়ে দুই দিক থেকে ড্রাগন লর্ডের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং কাল্লু চেঁচিয়ে বলে উঠল। কাল্লু রামদা দিয়ে কোপ মারার সাথে সাথে ড্রাগন লর্ড এক হাত দিয়ে কোপটা ডজ করে তার বাম হাতের চেনটা কাল্লুর রামদার ব্লেডে পেঁচিয়ে নিয়ে এক হ্যাচকা টানে রামদাটা কেড়ে নিয়ে জিসানের দিকে ছুঁড়ে মারল। জিসানের পায়ে রামদার উল্টো পিঠ লেগে সে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। ড্রাগন লর্ড কাল্লুর কলার ধরে তার শক্ত কুনো দিয়ে কাল্লুর বুকের মাঝখানে সজোরে আঘাত করল। কাল্লুর পাঁজর ভাঙার বিকট শব্দ হলো এবং সে রক্তবমি করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ল। মাত্র 5 মিনিটে পুরো আস্তানা লাশের স্তূপে পরিণত হলো। এবার ড্রাগন লর্ড ধীর পায়ে কেবিনের দিকে এগিয়ে গেল। কেবিনের দরজা লাথি মেরে ভাঙতেই ভেতরে থাকা আকরাম শিকদার নিজের শর্ট গান দিয়ে সোজা ড্রাগন লর্ডের বুক লক্ষ্য করে গুলি চালালো। কিন্তু ড্রাগন লর্ড এক অবিশ্বাস্য ডাইভ দিয়ে মাটিতে রোল করে গুলি ডজ করলো এবং চোখের পলকে আকরামের সামনে এসে তার ভারী বুট দিয়ে আকরামের হাতে শর্টগানটা লাথি মেরে দেয়ালের ওপারে পাঠিয়ে দিল। এরপর নিজের ডান হাত দিয়ে আকরামের গলা টিপে ধরে তাকে দেয়ালের সাথে শূন্যে তুলে আকরাম ব্লাডলি অবস্থায় দম আটকে কাঁপতে কাঁপতে বলল, তুমি মানুষ নও। কে তুমি? আমার এই ডেরার খবর তোমারে কে দিল? তুমি আসলে কে? আমি তোমার কি ক্ষতি করেছি? ড্রাগন লর্ড তার মুখের মাস্কটা আকরামের একদম মুখের কাছে নিয়ে গেল। তার ভয়েসটা একবার আরও রহস্যময় আর ভারী গলায় আকরামের উদ্দেশ্যে বলে উঠল, নাম জেনে লাভ নাই আকরাম, কারণ লাশদের কোনো স্মৃতির দরকার নাই। সে যমরাজ আমি। এই দুনিয়া থেকে তোদের সব কীটপতঙ্গ পরিষ্কার করতে এসেছি। কথাটা শেষ করেই ড্রাগন লর্ড এক ঝটকায় আকরাম শিকদারের ঘাড় মটকে দিল এবং তার মৃত দেহটা মেঝেতে ছুঁড়ে ফেলল। মাফিয়া আকরাম শিকদার আজ রাতের অন্ধকারে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল। ড্রাগন লর্ড ফাইলটা নিজের জ্যাকেটে পুরে নিলেন। তারপর নিজের পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে ফ্যাক্টরির মেইন দেয়ালে বড় বড় অক্ষরে লিখে দিল দুটো শব্দ, ড্রাগন লর্ড। সাভারের ফ্যাক্টরির মেইন দেয়ালে রক্ত দিয়ে ড্রাগন লর্ড লেখাটা শেষ করে ড্রাগন লর্ড যেমন ধীর পায়ে ঘুরে দাঁড়ালেন, ঠিক তখনই ফ্যাক্টরির ওপরের ভাঙা ছাদ থেকে চাঁদের আলো এসে পড়ল মেইন গেটের ওপর। তখন সেখানে এসে দাঁড়ালো সেই রহস্যময় মেয়েটি। তার পরনে অল ব্ল্যাক লেদার জ্যাকেট আর হাতে দুটো সাইলেন্সার লাগানো পিস্তল। সে নিচে ড্রাগন লর্ডের দিকে তাক করে এক অদ্ভুত চতুর হাসি হেসে বলল,
বশির, তারপর আকরাম শিকদার সন্দীপ সিংহাসনের প্রতিটা চাল তো তোমার মুখস্থ, ড্রাগন লর্ড। কিন্তু আজ রাতে এই সাভারের জঙ্গল থেকে তুমি আমার হাত থেকে কিভাবে বের হও আমিও দেখতে চাই। পিস্তলের সেফটি লক কিন্তু খোলাই আছে। মেয়েটির এই ওপেন চ্যালেঞ্জ শুনে ড্রাগন লর্ড তার দিকে ঘুরে ধীরে পায়ে এগিয়ে এসে তার মেটালিক ব্ল্যাক মাস্কের আড়াল থেকে সেই ঠান্ডা ও নরম সুরে বলতে লাগলো মেয়েটির উদ্দেশ্যে। তুমি শিকারে নাও মেয়ে, শুধু একটা ভুল পথের যাত্রী। আর ড্রাগনের রাস্তায় দাঁড়ালে কুয়াশা ও রক্তে লাল হয়ে যায়। নিজের জান বাঁচাতে চাইলে পিস্তলটা নামাও। ধোঁয়া আর কুয়াশার পেছনে লুকিয়ে প্রতিবার বাঁচতে পারবে না ড্রাগন লর্ড। বশির, শাহবাজ চলে গেছে বলে ভেবে না সন্দীপ সিংহ একা। আসল রাজপ্রাসাদের চাবি এখনো গডফাদারের মেইন লকারে। আজ রাতে তুমি ফাইল নিয়ে পালালেও খুব জলদি আমার এই বুলেটের সামনে তোমাকে আসতেই হবে। সেদিন এই ধোঁয়াও তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। মেয়েটি রাগে ক্ষোভে নিজের পরাজয় মেনে নিয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকাল 9:30। সাভারের ফ্যাক্টরি ধ্বংস আর আকরাম শিকদারের মৃত্যুর খবর দাবানলের মতো পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। তেজগাঁ থানার ওসি রফিক উদ্দিনের টেবিলে এখন চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে। ওনার সামনে বসে আছেন ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চের নতুন চৌকস অফিসার ইন্সপেক্টর তারেক জামান। ওনার চোখে সানগ্লাস আর মুখে গম্ভীর ভাব। ঠিক তখনই রুমে ফাইল হাতে প্রবেশ করলেন আমাদের এসআই নিলয় রহমান। তার মুখে সেই চিরচেনা সরল বোকা হাসি। নিলয় নতুন ডিবি অফিসারকে দেখে এক কড়া সেলুট দিয়ে মাথা ওসির উদ্দেশ্যে বললেন, ওসি স্যার, কালকে রাতে আমার ডিউটি ছিল না। আজ সকালে চায়ের দোকানে শুনলাম সাভারে নাকি আবার সেই রক্তমাখা ভূত আইসা আকরাম শিকদারে শেষ কইরা দিছে। স্যার, দেওয়ালে নাকি এবার রক্ত দিয়া ড্রাগন লর্ড লেখা আছে। স্যার, এই ড্রাগন লর্ড আসলে কি? আমার তো স্যার রাতে একা একা রাস্তায় ডিউটি করতে বড্ড ভয় ভয় লাগছে স্যার, যদি আমার ওপর আক্রমণ করে। নিলয়ের এই অতিরিক্ত কথা আর বোকাশোকা ভয় দেখে ডিবি ইন্সপেক্টর তারেক জামান ওনার সানগ্লাসটা নামিয়ে নিলয়ের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। তারপর ওসির দিকে ঘুরে গম্ভীর গলায় বললেন, ওসি সাহেব, আপনার এই ছোট দারোগা তো দেখছি ভয়ে শেষ। তবে এসআই নিলয়, এটা কোনো ভূত নয়। এই ড্রাগন আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ম্যাপ চেনে। তবে তোমার ভয় পাওয়ার কিছু নাই। আইজিপি স্যারের অর্ডার, মাফিয়াদের এক বড় কেস এখন থেকে ডিবিআর সিআইডি স্পেশালিস্ট টিম হ্যান্ডেল করবে। আর বাই দ্য ওয়ে নিলয়, তুমি কাল দুপুরে ওল্ড এজ হোমের সামনে এক মহিলার ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধার করছো। তোমার এই সততার রিপোর্ট ওপর মহলে গেছে। খুব জলদি তোমার প্রমোশনের অফিসিয়াল লেটার থানায় চলে আসবে। নিষ্ঠার সাথে ডিউটি করো। ডিবির মুখে প্রমোশনের কথা শুনে নিলয় তো অনেক খুশি। নিলয় ইন্সপেক্টর তারেক জামানের উদ্দেশ্যে বিনীতভাবে বলে উঠল, থ্যাংক ইউ স্যার। আমি তো সামান্য পুলিশ। আমার মা বাবার শিক্ষা আর সততা দিয়া আমি শুধু দেশ আর সাধারণ মানুষের সেবা করতে চাই স্যার। বড় প্রমোশন পাইলে জনগণের আরও বেশি সেবা করতে পারবো স্যার। আমার জন্য দোয়া করবেন। দুপুর 1:15। ওল্ড এজ হোমের ভেতরে ডক্টর দিয়া আহমেদ কাল রাতে সাভারের ঘটনা শুনবার পর থেকে নিজের কেবিনে খুব চিন্তিত মুখে বসেছিলেন। তিনি বারান্দায় এসে দাঁড়ালেন। এমন সময় সেখানে নিলয়কে আসতে দেখে ওনার চোখে মুখে কিছুটা স্বস্তি দেখা গেল। নিলয় সামনে আসতেই দিয়া আহমেদ ওনাকে কিছু জিজ্ঞেস করার আগে নিজেই বলতে লাগলেন, নিলয় সাহেব, কাল রাতে সাভারের ওই মিলের ভেতরে যা হয়েছে, আপনার কি পুলিশ প্রশাসন থেকে তার কোনো আসল সত্য জানতে পেরেছেন? কে ড্রাগন লর্ড? বশিরের পর আকরামকেও সেই এক রাতেই শেষ করে দিল। পুরো শহরটা এখন ওনার পরিচয় জানার জন্য পাগল হয়ে গেছে। নিলয় দিয়ার দিকে তাকালেন এবং খুব মিষ্টি আর লাজুক একটা হাসি দিয়ে দিয়াকে শান্ত করার উদ্দেশ্যে নরম সুরে বললেন, না ম্যাম, তেমন কিছু জানা যায়নি। তবে কাল রাতে ঘাটের দিকে বা আপনাদের আশ্রমের আশেপাশে কোনো সন্দেহভাজন বাইক বা নতুন কোনো লোক যেতে দেখছেন? সাভারের মতো এত বড় আস্তানা যে একাই গুড়িয়ে দিল, সেই ড্রাগন লর্ড আসলে কে? কিছু কি আপনারা আজ করতে পারছেন? নিলয়ের কথা প্রত্যুত্তরে ডক্টর
দিয়া এক দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, না অফিসার, আমরা তো সাধারণ মানুষ, এসব আন্ডারওয়ার্ল্ডের খবর আমাদের জানার কথা নয়। তবে এইটুকু বুঝি বশির আর আকরাম যে অত্যাচার চালাচ্ছিল তার বিচার আইন সময় মতো না করতে পারলেও আজ কোনো এক ব্যক্তি এদের পাপের শাস্তি দিচ্ছে। এখন আমরাও শান্তিতে থাকতে পারবো এবং সাধারণ মানুষও, তাকে ধন্যবাদ দেওয়া উচিত। নিলয় দিয়ার সাথে আরও কিছু কথা বলে থানা ডিউটির উদ্দেশ্যে সেখান থেকে চলে গেল। অন্যদিকে বিকেল 4:15 ঢাকা শহরের বুড়িগঙ্গার এক নির্জন প্রান্তে অবস্থিত সন্দীপ সিংহের চূড়ান্ত মেইন গোডাউন। বশির আর আকরামের পতনের পর সন্দীপ সিংহ রাগে থরথর করে কাঁপছেন। ওনার সামনে দাঁড়িয়ে আছে ওনার সিন্ডিকেটর 3 নম্বর প্রধান মাফিয়া, এক অত্যন্ত নিষ্ঠুর ও দুর্ধর্ষ কিলার শাহবাজ খা। শাহবাজ খার পুরো হাতে ট্যাটু করা, আর তার গলার আওয়াজ পুরো ভারী। সন্দীপ সিংহ ওনার হাতের মদের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মেরে রাগান্বিত গলায় বললেন, আমার বালি চোরাচালান শেষ, জাল টাকার ফ্যাক্টরিও শেষ। শাহবাজ, ওই ড্রাগন লর্ড আমাদের সমস্ত ফাইল নিয়ে এখন আমাদের মেইন গোডাউনের দিকে এগোচ্ছে। আজ রাতে আমার ওই ডেরার সিকিউরিটি 3 গুণ করো। যদি ওই মুখোশধারী এখানে আসে, তাকে জ্যান্ত কেটে কুত্তা দিয়ে খাওয়াবে। উপর মহলে কথা হয়ে গেছে, পুলিশ প্রশাসন এই রাতে ওই এলাকায় যাবে না। সন্দীপ ভাই, বশির আর আকরাম ছিল একটা ভেড়া, ক্ষমতা দেখাতো কিন্তু কাজের বেলায় জিরো। শাহবাজ খার আস্তানায় পা দেওয়া মানে সোজা কবরে পা দেওয়া। আমার 50 জন কিলার পুরো গোডাউন ঘিরে রাখছে। আজ রাতে ড্রাগন লর্ড এখানে ঢুকলে তার লাশটাও ঢাকা শহর দেখতে পাবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। তাদের ভেতর কথা শেষ হওয়ার পর সবাই যার যার পজিশনে চলে গেল। অন্যদিকে রাত তখন ঠিক 12:45। তেজগাঁওয়ের এক কোণায় অবস্থিত সন্দীপ সিংহের সেই বিশাল মেইন গোডাউন, যেখানে কোটি কোটি টাকার অবৈধ অস্ত্র আর ড্রাগসের চালান রাখা আছে। চারিদিকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত গুন্ডারা পাহারায় নিয়োজিত। গোডাউনের মেইন লোহার গেটের সামনে পাহারারত নতুন দুধর্ষ কিলার বাবলু ও শুটার রফিক রাইফেল হাতে কথা বলছে। আজকে নাকি শাহবাজ ভাইয়ের এই মেন ডেয়ার হামলা করার সম্ভাবনা আছে ড্রাগন লর্ডের। শাহবাজ ভাইয়ের কড়া নির্দেশ, পুরো গোডাউন এমনভাবে ঘেরাও করে রাখতে যাতে একটা মশা মাছিও ভেতরে ঢুকতে না পারে। ঠিক তখনই পুরো গোডাউনের মেইন পাওয়ার গ্রিড বিকট শব্দে ব্লাস্ট হলো। পুরো চত্বর এক নিমিষে অন্ধকারে ডুবে গেল। ভেতরের মেইন কেবিনে বসা শাহবাজ খান চিৎকার করে তার অন্য 2 কিলার জল্লাদ কালাম আর গুন্ডা মজিদকে অর্ডার দিল, কালাম, মজিদ, যদি পজিশন নেই তোরা। সেই শালা মনে হয় চলে এসেছে। তোদের সব কয়টা টর্চ লাইট জ্বালা। ভাই, অন্ধকারের ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না। এখন ওই শালাকে কিভাবে দেখব? কিছুই তো বোঝাই যাচ্ছে না এখানে। ঠিক তখনই গুন্ডা মজিদ নামে ছেলেটি শাহবাজ খার উদ্দেশ্যে ভয়ার্ত চোখে জানালার দিকে তাকিয়ে বলে উঠল। অন্ধকার ভেদ করে ধীরে পায়ে হেঁটে ভেতরে ঢুকলো এক ছায়াময় অবয়ব। এ আর কেউ নয়, ড্রাগন লর্ড। তার পরনে ব্ল্যাক লেদার জ্যাকেট, মুখে মেটালিক ব্ল্যাক মাস্ক। টর্চের আলো তার উপর পড়তেই তার হাতের 2টো ভারী মেটালিক স্টিল চেন মেঝেতে ঘষা খেয়ে ঝনঝন শব্দে স্ফুলিঙ্গ তৈরি করলো। কিলার বাবলু আর শুটার রফিক রাইফেল তাক করতেই ড্রাগন লর্ড ওনার মাস্কের আড়াল থেকে ভারী ও গম্ভীর গলায় বলে উঠলেন, টাকার লোভে কত জ্যান্ত মানুষের বুক খালি করেছিস শাহবাজ। এই ঢাকার মাটিতে কত মানুষের রক্ত মিশিয়েছিস। আজ তোদের পাপের শেষ খাতাটা আমার হাতে, আর তোদের এই মেইন গোডাউনের রক্তের কারবারের শেষ পাতাটা আমি নিজের হাতেই ছিঁড়ব। ড্রাগন লর্ডের এই কথা শুনে শাহবাজ খা তার ট্যাটু করা হাতটা শক্ত করল। রাগে তার কপালের রগগুলো ফুলে উঠল। এবার সে তার হাতের শর্টগানের লকটা টেনে ড্রাগন লর্ডের দিকে এক পা এগিয়ে এসে গর্জে উঠে বলতে লাগলো, বড় বড় কথা বাদ দে। তুই যেই হোস না কেন, এই আন্ডারওয়ার্ল্ড শাহবাজ খার ইশারায় চলে। বশির আর আকরাম নরম ছিল তাই তুই ওদের মারতে পারছিস, কিন্তু আমার এই ডেরায় পা দেওয়া মানে জমদূতের মুখে পা দেওয়া। তোরে আজ এই গোডাউন থেকে জ্যান্ত বাইর হতে দিমু না। শাহবাজের এই ভয়ঙ্কর হুমকির মুখেও ড্রাগন লর্ড তার মেটালিক মাস্কের আড়াল থেকে একটা তাচ্ছিল্যের রহস্যময় চাপা হাসি ভেসে এলো। তার হাতের চেইন 2টো সে হালকা আগলা করে দিয়েছে, যেন সে শাহবাজের এই ক্ষমতার দাপটকে পাত্তাই দিচ্ছে না। সে ধীর গলায় বলল, ক্ষমতার দাপট দেখাস না শাহবাজ। কাগজের বাঘ যেমন খাঁচায় বন্দি হলে বিড়াল হয়ে যায়,
তোদের এই মেইন সিন্ডিকেটও আজ রাতের কুয়াশায় ধুলোয় মিশে যাবে। তোর গুন্ডাদের হাত থেকে অস্ত্র নামাতে বল, কারণ ড্রাগন যখন ছবল মারে তখন ক্ষমতা চাওয়ারও সময় পাওয়া যায় না। ড্রাগন লর্ডের কথা শুনে শাহবাজের পাশে দাঁড়িয়ে থাকা কিলার বাবলু রেগে গেল। সে নিজের রাইফেলের ব্যারেলটা ড্রাগন লর্ডের কপাল বরাবর তাক করে তার ওপর চিৎকার করে উঠে বলতে লাগলো, অনেক লেকচার শুনছি, শালা নিজেকে কি ভাবিস তুই? শাহবাজ ভাইয়ের সামনে তোকে আজ এখানে কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দিমো। শাহবাজ ভাইয়ের পা ধরে ক্ষমা চা। বাবলুর এই চিৎকারের সাথে সাথে ড্রাগন লর্ডের চোখ দুটো মাস্কের আড়াল থেকে বিদ্যুতের মতো জ্বলে উঠল। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে তার ডান হাতের মেটালিক চেইনটা বাতাসের বুক চিরে তীব্র গতিতে ছুটে মারল বাবলুর দিকে। চেইনের ধারালো মাথাটা গিয়ে সোজা বাবলুর কবজিতে আঘাত করল এবং এক ঝটকায় তার হাত থেকে রাইফেলটা ছিটকে মেঝেতে পড়ে গেল। বাবলু নিজের রক্তমাখা কবজি চেপে ধরে ব্যথায় চিৎকার করে মেঝেতে বসে পড়ল। ওদিকে অন্য কিলার শুটার রফিক গুলি চালাতে গেলে ড্রাগন লর্ড এক নিখুঁত ব্যাক ফ্লিপ দিয়ে দেওয়ালের সাপোর্ট নিয়ে বাতাসে ভেসে ওঠে এবং রফিকের মুখের ওপর তার ভারী বুটের এক মারাত্মক লাথি বসিয়ে দিল। রফিকের নাকমুখ ফেটে সে ছিটকে গিয়ে অস্ত্রের বক্সের উপর আছাড় খেল। ঠিক তখনই বাকি দুই গুন্ডা জল্লাদ কালাম আর গুন্ডা মজিদ ধারালো রামদা উঁচিয়ে দুই দিক থেকে ড্রাগন লর্ডের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং কামাল চেঁচিয়ে বলে উঠল, আজকে তোর কলিজা ছিঁড়ে ফেলবো, মরণ দেখ একবার। কামাল রামদা দিয়ে কোপ মারার সাথে সাথে ড্রাগন লর্ড এক হাত দিয়ে কোপটা ডজ করে তার বাম হাতের চেনটা কামালের রামদার ব্লেডে পেঁচিয়ে নিয়ে এক হ্যাচকা টানে রামদাটা কেড়ে নিয়ে মজিদের দিকে ছুঁড়ে মারল। মজিদের পায়ে রামদার উল্টো পিঠ লেগে যে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। ড্রাগন লর্ড কামালের কলার ধরে তার শক্ত কুনোই দিয়ে কামালের বুকের মাঝখানে সজোরে আঘাত করল। কালামের পাঁজর ভাঙার বিকট শব্দ হলো এবং সে রক্তবমি করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ল। মাত্র 5 মিনিটে পুরো আস্তানা লাশটির স্তূপে পরিণত হলো। এবার ড্রাগন লর্ড ধীর পায়ে কেবিনের দিকে এগিয়ে গেল। কেবিনের দরজা লাথি মেরে ভাঙতেই ভেতরে থাকা শাহবাজ খান নিজের শটগান দিয়ে সোজা ড্রাগন লর্ডের বুক লক্ষ্য করে গুলি চালালো, কিন্তু ড্রাগন লর্ড এক অবিশ্বাস্য ড্রাইভ দিয়ে মাটিতে রোল করে গুলি ডজ করলো এবং চোখের পলকে শাহবাজের সামনে এসে তার ভারী বুট দিয়ে শাহবাজের হাতে শটগানটা লাথি মেরে দেয়ালের ওপারে পাঠিয়ে দিল। এর ওপর নিজের ডান হাত দিয়ে শাহবাজের গলা টিপে ধরে তাকে দেয়ালের সাথে শূন্যে তুলে ধরল। শাহবাজ রক্তাক্ত অবস্থায় দম আটকে কাঁপতে কাঁপতে বলল, তুমি তুমি মানুষ নও। কে তুমি? বশির আর আকরামের পর আমার এই মেইন ডেরার খবর তোমাকে কে দিল? তুমি আসলে কে? আমি তোমার কি ক্ষতি করেছি? ড্রাগন লর্ড তার মুখের মাস্কটা শাহবাজের একদম মুখের কাছে নিয়ে গেল। তার ভয়েসটা এবার আরও রহস্যময় আর ভারী গলার শাহবাজের উদ্দেশ্যে বলে উঠল, নাম জেনে লাভ নাই শাহবাজ, কারণ লাশদের কোনো স্মৃতির দরকার হয় না। সেই যমরাজ আমি এই দুনিয়া থেকে তোদের মতো কীট পতঙ্গ পরিষ্কার করতে এসেছি। কথাটা শেষ করে ড্রাগন লর্ড এক ঝটকায় শাহবাজ খাঁর ঘাড় মটকে দিল এবং তার মৃতদেহটা মেঝেতে ছুঁড়ে ফেলল। সন্দীপ সিংহের মাফিয়া শাহবাজ খাঁ আজ রাতের অন্ধকারে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল। ড্রাগন লর্ড টেবিল থেকে মেইন গোডাউনের সমস্ত অবৈধ ডিল আর অস্ত্রের ডিস্ট্রিবিউশন ফাইলটা নিজের পকেটে পুরে নিলেন। তারপর নিজের পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে গোডাউনের মেইন দেয়ালে বড় বড় অক্ষরে খোদাই করে লিখে দিলেন দুটো শব্দ, ড্রাগন লর্ড। সন্দীপ সিংহের সেই মেইন গোডাউন ধ্বংসের পরদিন সকাল 10টা। পুরো তেজগাঁও এবং বুড়িগঙ্গা পাড়ের এলাকা থমথমে। গোডাউনের সামনে সিসি ক্যামেরা আর পুলিশের ক্রাইম সিনের হলুদ ফিতা জড়ানো। সেখানে শয়ে শয়ে সাধারণ মানুষ ভিড় করে আছে। ডজনখানেক নিউজ চ্যানেলের ওয়ান ম্যান কার আর মিডিয়ার রিপোর্টাররা লাইভ ব্রেকিং নিউজ দিচ্ছে। মেইন গেটের সামনে দাঁড়িয়ে এক নারী রিপোর্টার মাইক্রোফোন হাতে ক্যামেরার সামনে অন এয়ারে চিৎকার করে বলছেন, হ্যাঁ দর্শক, বশির খাঁ এবং আকরাম শিকদারের পর এবার খোদ ঢাকা শহরের সন্দীপ সিংহের ডান হাত শাহবাজ খাঁকে খতম করে দিয়েছে সেই রহস্যময় আগন্তুক ড্রাগন লর্ড। পুলিশ প্রশাসন এখনও অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। সাধারণ মানুষের মনে যেমন
একদিকে আতঙ্ক, অন্যদিকে ক্ষোভ কমেছে, কারণ এই মাফিয়ার বছরের পর বছর ধরে সাধারণ মানুষের রক্ত শুষে খাচ্ছিল। কমিশনার অফিস থেকে জানানো হয়েছে পুরো ঢাকা জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মিডিয়ার এই হুলস্থুল আর পাবলিকের গুঞ্জনের মাঝে তেজগাঁও জোনের মেইন রাস্তায় পুলিশের সাইরেন বাজিয়ে 3টি গাড়ি এসে থামল। চারপাশের মানুষ পুলিশ আইসে বলে সরে যেতে লাগলো। গাড়ি থেকে নামলেন ডিবি আর সিআইডি স্পেশাল টিম। সাধারণ মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করছে, পুলিশ তো শুধু লাশ গুনতে আসে, আসল বিচার তো ড্রাগন লর্ড একাই করে দিচ্ছে। পুরো পুলিশ প্রশাসন এখন মিডিয়া আর পাবলিকের প্রশ্নের মুখে তীব্র চাপের মধ্যে আছে। দুপুর 12:30 সাভার রোডের পাশে অবস্থিত সেই ওল্ড এজ হোম শহর জুড়ে যখন পুলিশ আর মাফিয়াদের যুদ্ধ চলছে, তখন সন্দীপ সিংহের নতুন দুর্ধর্ষ কিলার রকেট কামাল তার 10 জন সশস্ত্র গুন্ডা নিয়ে ট্রাকে করে এসে ওল্ড এজ হোমের পেছনের বিশাল খালি মাঠে তাণ্ডব শুরু করেছে। কামালের মুখে কাটা দাগ, পরনে কালো লুঙ্গি আর টি শার্ট। সে লাঠি দিয়ে আশ্রমের সীমানার সাইনবোর্ডটা ভেঙে মাটিতে ফেলে গর্জে উঠল। আশ্রমের ভেতরে থাকা বৃদ্ধ মানুষেরা ভয়ে চিৎকার শুরু করলো। ঠিক তখনই মাঠের ধুলো উড়িয়ে ধীর পায়ে এগিয়ে এলেন তেজগাঁ থানার এসআই নিলয় রহমান। তার এলাকায় ডিউটি থাকায় তিনি খবর পেয়ে একাই ছুটে এসেছে। তার মুখে আর সেই বোকাশোকা ভাব নেই। তার ইউনিফর্মের হাতা দুটো কোনোই পর্যন্ত গোটানো, চোখ দুটো যেন জীবন্ত আগ্নেয়গিরি। নিলয়কে আসতে দেখে কালাম অট্ট হাসি দিয়ে তার দিকে পিস্তল তাক করে বলল, কামালের এই চরম হুমকির মুখে নিলয় এক চুলও নড়লেন না। তার ডানা হাতটা ধীরে পায়ে নিজের কোমরের সরকারি রিভলভারের দিকে গেল। তিনি তার বুট জোড়া মাটিতে শক্ত করে চেপে ধরে একদম ঠান্ডা ও স্টাইলিশ গলায় হুঙ্কার দিলেন, কালাম, তোদের মায়াদয় নাই তা জানি, কিন্তু এই খাকি ইউনিফর্মের মর্যাদা কি তা তোরা এখনও দেখিস নাই। মাফিয়ারা রক্তের অন্ধকারে রাজত্ব করতে পারে, কিন্তু দিনের আলোয় এই মাটি এখনও আইনের বাপের। অস্ত্র নামা, নাইলে আজ তোদের হাড়গোড় এই মাঠের ধুলাই মিশিয়ে দিব। নিলয়ের এই ভয়ঙ্কর রূপ দেখে গুন্ডারা এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু কালাম রাগে পাগল হয়ে চিৎকার করে অর্ডার দিল। কালামের অর্ডার পাওয়ার সাথে সাথেই 3 জন গুন্ডা রামদা উঁচিয়ে নিলয়ের দিকে ছুটে এলো। নিলয় এক অবিশ্বাস্য সাইড টস দিয়ে প্রথম গুন্ডার রামদা ধরা হাতটা মুচড়ে দিলেন। হাড় ভাঙার মট শব্দের সাথে সাথে রামদা কেড়ে নিয়ে ওটার বাট দিয়ে দ্বিতীয় গুন্ডার কপালে এমন এক বাড়ি মারলেন যে সে ছিটকে গিয়ে মাঠের কাঁটাতারের বেড়ার ওপর পড়ল। তখন তার 1 ঘন্টা পিছন থেকে কোপ মারতে এলেন নিলয় 1 সেকেন্ডের ভগ্নাংশে মাটিতে স্লাইড করে তার পায়ের নিচ দিয়ে চলে গেল এবং উঠে দাঁড়িয়ে তার চোয়াল এক কড়া আপারকাট পাঞ্চ মারলেন। গুন্ডাটা বাতাসে আধা পাক খেয়ে মাটিতে আছাড় খেল। ওদিকে কালাম নিলয়ের এই দুর্ধর্ষ অ্যাকশন দেখে ভয়ে কাঁপতে কাঁপতে পিস্তল গুটিয়ে গুলি চালালো। নিলয় 1 সেকেন্ডের মধ্যে পাশের একটা কাঠের টেবিল উল্টে দিয়ে ওটার আড়ালে কভার নিলেন। গুলি গিয়ে লাগলো টেবিলে। নিলয় কভার থেকে বের হয়ে নিজের সরকারি রিভলভার থেকে নিখুঁত নিশানা করে কালামের ডান পায়ে গুলি করলেন। ধুম! কামাল চিৎকার করে হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল এবং তার হাত থেকে পিস্তলটা ছিটকে পড়ল। বাকি গুন্ডারা লাঠি নিয়ে তেড়ে এলো। নিলয় রিভলভার তাক করে গর্জে উঠলেন, এক পাও আগাবি না, যার বেশি মরার শখ আছে সামনে আয়। নিলয়ের এই চন্দ্ররূপ দেখে বাকি গুন্ডারা ভয়ে অস্ত্র ফেলে দিল। নিলয় ধীর পায়ে এগিয়ে গিয়ে কামালের চুলের মুঠি ধরে তাকে শূন্যে তুললেন। কালাম তখন যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, নিলয় কালামের চোখের দিকে তাকিয়ে তার রিভলভারের গরম নলটা কালামের কপালে ঠেকে খুব শান্ত কিন্তু হিংস্র গলায় বললেন, তোদের এই অবৈধ অস্ত্রের লাইসেন্স আমি জেলেই চেক করব। সন্দীপ সিংহকে গিয়ে বলিস, দিনের আলোয় যদি আর একটা মানুষের গায়ে হাত পড়ে তবে পুলিশ প্রশাসনের কোনো টেবিল তারে বাঁচাতে পারবে না। এই নিলয় একাই তারে টেনে হিচড়ে লকআপে ভরবে। দূর হয় এখান থেকে। নিলয়ের এই রূপ দেখে বাকি গুন্ডারা কালামকে ধরে করে ট্রাকে করে পালিয়ে গেল। পুরো মাঠে তখন ধুলো উঠছে। বিকেল 3:15।
গুন্ডারা পালিয়ে যাওয়ার পর ওল্ড এজ হোমের পরিবেশ শান্ত হয়েছে। নিলয় তার ইউনিফর্মের ধুলো ঝেড়ে রিভলভারটা কোমরে গুজে আবার তার সেই মিষ্টি লাজুক ও পোকা হাসিটা মুখে ফিরিয়ে আনলেন। ঠিক তখনই আশ্রমের ভেতর থেকে হন্তদন্ত হয়ে ধীর পায়ে হেঁটে বাইরে এলেন ওল্ড এজ হোমের প্রধান ডক্টর দিয়া আহমেদ। তার পরনে সাদা অ্যাপ্রন, চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ, কিন্তু নিলয়ের এই বীরত্ব দেখে তার চোখে এক অদ্ভুত বিস্ময়। দিয়া ধীর পায়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালেন। নিলয় দিয়াকে দেখে কিছুটা লাজুক হয়ে মাথা চুলকাতে লাগলেন। তখন দিয়া সে নিলয়ের উদ্দেশ্যে বলতে লাগলো, ধন্যবাদ অফিসার। আপনি আপনি একাই এত বড় মাফিয়ার গুন্ডাদের তাড়িয়ে দিলেন। আমি তো ভাবতেই পারছি না। আমাদের এই অসহায় বৃদ্ধ মানুষদের বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনার পরিচয়টা তো জানা হলো না। নিলয় দিয়ার দিকে তাকালেন। তার চোখে এবার কোনো পুলিশি হিংস্রতা নেই, আছে শুধু এক সরল মানুষের গভীর মায়া। তিনি লাজুক হেসে দিয়াকে উদ্দেশ্য করে বললেন, ধন্যবাদের কিছু নাই ম্যাম, এটা আমার ডিউটি। আমি এই তেজগাঁও থানার নতুন এসআই নিলয় রহমান, আর আমি এই তেজগাঁও থানার আন্ডারে থাকাকালীন কোনো দুর্নীতি হতে দেব না। আর কিছুদিন ধরে আমাদের ভিতর তো অনেক কথাই হলো ম্যাম, কিন্তু আপনার পরিচয়টা তো জানা হলো না। আপনার পরিচয়টা কি দেয়া যাবে ম্যাম? কেন নয় স্যার, আমি ডক্টর দিয়া আহমেদ। এই ওল্ড এজ হোমটা আমিই দেখাশোনা করি। কিন্তু অফিসার নিলয়, পুরো শহরের পুলিশ এখন সেই ড্রাগন লর্ডের পেছনে ছুটছে। তাহলে আপনি হঠাৎ আমাদের এই বৃদ্ধাশ্রমে কি মনে করে? দিয়ার সোজাসুজি প্রশ্ন শুনে নিলয় তার মাথার টুপিটা হাত দিয়ে একটু ঠিক করলেন। তার চোখের লাজুক ভাবটা এক সেকেন্ডের জন্য উধাও হয়ে গেল। মাঠের ধুলোবালি আর চারিপাশের মাফিয়াদের রক্তের গন্ধ ছাপিয়ে তার পুরো মনোযোগ এখন দিয়ার মুখের দিকে। তিনি এক পা এগিয়ে এসে দিয়াকে উদ্দেশ্য করে খুব শান্ত ধীর নরম গলায় বললেন, পুরো শহরের পুলিশ কার পেছনে ছুটছে তা নিয়ে এই নিলয়ের কোনো মাথা ব্যথা নাই দিয়া ম্যাম। বড় বড় সাহেবরা রাতের অন্ধকারে ড্রাগন লর্ডকে খুঁজতে গিয়ে হয়তো নিজেদের আসল ডিউটিটাই ভুলে গেছে, কিন্তু আমি ভুলিনি। এই ইউনিফর্মের ভেতরেও একটা সাধারণ মানুষের মন আছে, যা এই শহরের রক্ত আর অপরাধ দেখতে দেখতে ক্লান্ত। শুধু এই ওল্ড এজ হোম হোক বা যে কোনো জায়গা হোক, যারা আইন অমান্য করবে আর দিনের আলোয় এই অসহায় মানুষদের জুলুম নির্যাতন করবে, তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। যদি কখনো এই শাড়ি ছেড়ে চলে যেতে হয়, সেটা নিয়েও আমি ভাবি না, আমি ভাবি জনগণকে নিয়ে। নিলয়ের এই ইস্পাত কঠিন ও নীতিবান কথাগুলো শুনে ডক্টর দিয়া আহমেদ একদৃষ্টে তার দিকে তাকিয়ে রইলেন। দিয়ার চোখে এখন আর কোনো ভয় বা সংশয় নেই, বরং একজন সৎ অফিসারের প্রতি গম্ভীর শ্রদ্ধা আর এক অজানা ভালো লাগার আভা ফুটে উঠেছে। নিলয় তার কোমরের বেলটা একটু ঠিক করে দিয়াকে সম্মান জানিয়ে আবার তার সেই চিরচেনা মিষ্টি লাজুক হাসিটা দিলেন। এরপর নিজের সাইকেলটা ঘুরিয়ে ধীর পায়ে ওল্ড এজ হোমের মেইন গেট দিকে গেলেন। নিলয় গেট পার হয়ে চলে যাওয়ার পরে দিয়া আহমেদ বেশ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইলেন। তার মনে হচ্ছিল এই অশান্ত ঢাকা শহরে নিলয়ের মতো একজন মানুষ থাকাটা খুব দরকার। দিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওল্ড এজ হোমের ভেতরে রোগীদের দিকে এগিয়ে গেলেন। বিকেল 5:45। তেজগাঁও থানার বাইরের লোকাল নিউজ চ্যানেলের গাড়ি আর সাধারণ জনগণের জটলা তখনও কমেনি। ওসির রুমের ভেতর টেবিল জুড়ে সাভার আর বুড়িগঙ্গার মেইন ম্যাপ ছড়ানো। রুমে গম্ভীর মুখে বসে আছেন ওসি রফিক উদ্দিন এবং ডিবি ইন্সপেক্টর তারেক জামান। ঠিক তখনই সেখানে সম্পূর্ণ নতুন 4 জন সিআইডির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট স্পেশাল ক্রাইম অফিসার এসে প্রবেশ করলেন। অফিসার জাহিদ হাসান, ফরেন্সিক এক্সপার্ট ডক্টর সাজিদ, তদন্ত কর্মকর্তা মাইনুল এবং শুটার আসাদ। এদের সবার পরনে ফর্মাল স্যুট আর চোখে চতুর চশমা। অফিসার জাহিদ হাসান ওসির টেবিলের ওপর একটা নতুন কালো ডায়েরি ছুঁড়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, ওসি সাহেব, আপনাদের ধারণা একদম ভুল। ড্রাগন লর্ড শুধু ঢাকার মাফিয়াদের মারছে না, 3 আর 4 নম্বর স্টপ থেকে আমাদের সিআইডি টিম যে
আলামত পাইছে তাতে বোঝা যাচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ভেতরে সমস্ত গোপন ট্রানজেকশন আর ইন্টারন্যাশনাল ড্রাগ চালানের রুট ম্যাপ এখন তার হাতে। আর এই ম্যাপের একটা বড় কানেকশন আছে ঢাকার বাইরে গাজীপুরের কোনো এক প্রত্যন্ত গ্রামে। সিআইডি অফিসারের এই নতুন তথ্যে পুরো রুমে এক থমথমে নীরবতা নেমে এলো। ঠিক তখনই রুমের এক কোণায় দাঁড়িয়ে থাকা এসআই নিলয় রহমান ওসির দিকে তাকিয়ে বললেন, স্যার সিআইডি স্যাররা তো অনেক বড় বড় কথা কইতেছে, তবে আমার এক দূর সম্পর্কের মামাতো ভাই গাজীপুরের কালীগঞ্জে থাকে। সে কাল রাতে ফোনে বলল ওইদিকে নাকি সন্দীপ সিংহের নতুন একটা কিলার ব্লাড জনি আর তার কিছু মুখোশধারী তার ঘোরাঘুরি করতেছে। স্যার আমার তো মা বাবা ওই গাজীপুরের সোনারগাঁও গ্রামেই থাকে। স্যার আমি কি কয়েকদিনের ছুটি নিয়ে আমার মা বাপের একটু দেখে আসতে পারি স্যার? এইখানে যে অবস্থা, আমার রাতে ঠিকমতো ঘুমই হইতেছে না স্যার। নিলয়ের এই বোকাশোকা ভয় আর ছুটির কথা শুনে ডিবি ইন্সপেক্টর তারেক জামান একটু হাসলেন, কিন্তু সিআইডির তদন্ত কর্মকর্তা মাইনুল তার দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, ছুটি মঞ্জুর হতেই নিলয় এক লাজুক হাসি দিয়ে বড় অফিসারদের সেলুট করে রুম থেকে বেরিয়ে গেলেন। পরদিন সকাল 10:30 ঢাকা শহর থেকে অনেক দূরে গাজীপুরের কালীগঞ্জের সেই প্রত্যন্ত গ্রাম সোনারগাঁও। চারিদিকে সবুজ ধানক্ষেত আর মেঠো পথ। গ্রামের একটা টিনের চাল দেওয়া ছিমছাম বাড়িতে থাকেন নিলয়ের বাবা আব্দুল রহমান, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, এবং মা জায়েদা বেগম। নিলয় ঢাকা থেকে এসে লুঙ্গি আর একটা সাধারণ টি শার্ট পরে বাড়ির উঠানে বসে তার মায়ের হাতের পিঠা খাচ্ছেন। তার মুখে সেই চিরচেনা সরল হাসি। মা, ঢাকার ওই ইট পাথরের জঙ্গল আর ডিউটির চিল্লাচিল্লি থেকে এইখানে আইসা তোমার হাতের পিঠা খাওয়া মনে হইতাছে স্বর্গ হাতে পাইছি। ব্যথা কই মা? ওনার শরীরটা এখন কেমন? নিলয়ের মা জায়েদা বেগম তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চোখে এক অজানা আশঙ্কা নিয়ে বললেন, তোর বাবা বাজারে গেছে বাবা, কিন্তু গ্রামের অবস্থা ভালো না। নতুন চেয়ারম্যান মাজহারুল ইসলাম আর তার হুকুমের গোলাম রনি পুরো গ্রামের গরিব চাষিদের জমি জোর করে লিখিয়ে নিচ্ছে। তুই পুলিশে আছিস শুনে ওরা তোকে নিয়ে একটু ভয়ে আছে রে বাপ। ঠিক তখনই দূর থেকে গ্রামের প্রায় 50 থেকে 60 জন সাধারণ মানুষ আর কৃষক চিৎকার করতে করতে নিলয়ের বাড়ির উঠোনে এসে জড়ো হলো। তাদের পেছনে হাঁপাতে হাঁপাতে ঢুকলেন নিলয়ের বাবা আব্দুল রহমান। তার কপাল দিয়ে রক্ত ঝরছে। দুপুর 12:45 সোনারগাঁও গ্রামের মেইন বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়। মাঠের মাঝখানে গ্রামের সাধারণ মানুষ জামায়াত হয়েছে। সেখানে গাজীপুরের স্থানীয় পল্লী টিভির এক তরুণ রিপোর্টার এবং ক্যামেরা পার্সন লাইভ ফুটেজ রেকর্ড করছে। মাঠের এক কোনায় জিপ গাড়ি দাঁড় করিয়ে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে চেয়ারম্যান মাজহারুল ইসলামের 4 জন দুর্ধর্ষ গ্রামীণ ক্যাডার, লাঠিয়াল মজিদ, শুটার কাশেম, গফুর এবং কুদ্দুস। মাজহারুল চেয়ারে বসে পান চিবোচ্ছে, আর তার পাশে তার নতুন ক্যাডার রনি এক বৃদ্ধ কৃষকের কলার ধরে মাটিতে আছাড় মারল, চিৎকার করে বলে উঠল, এই গ্রামে মাজানোর চেয়ারম্যানের কথার বাইরে আর কোনো আইন নাই। তোদের এই ফসলি জমি আজ রাতের মধ্যে যদি সন্দীপ শিবের ইট বাটার নামে টিপসই না দিস, তাহলে এই মাঠের মধ্যে তোদের লাশ শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। ওই স্কুলের বুড়ো মাস্টার রহমানকেও পিটাই আসছি। কার বাপের ক্ষমতা আছে সামনে আয়। লোকাল মিডিয়ার রিপোর্টার ভয়ে কাঁপতে কাঁপতে লাইভ ক্যামেরার সামনে বলছেন। ঠিক তখনই মাঠে কোনো খাকি ইউনিফর্ম ছাড়াই শুধু সাধারণ লুঙ্গি আর টি শার্ট পরে ধীর পায়ে মাঝখানে এসে দাঁড়ালেন নিলয়। তার চোখ দুটো এখন আর বোকা মানুষের মতো নয়, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তার ডান হাতে একটা সাধারণ বাঁশের লাঠি। নিলয়কে একা আসতে দেখে চেয়ারম্যানের লাঠিয়াল মজিদ আর কাশেম অট্টহাসি দিয়ে তার দিকে তেড়ে গেল। লাঠিয়াল মজিদ নিলয়কে উদ্দেশ্য করে বলল, আরে এটা তো মাস্টারের ওই ঢাকার পুলিশ পোলা, এইখানে গরম দেখাইতে আসছেন, ধর ওকে। ওর বাপের মতো ওকে মাইরা হাত পা ভাঙ্গা নদীতে ভাসাইয়া দে। মজিদের অর্ডার পাওয়ার সাথে সাথে লাঠিয়াল মজিদ আর কাশেম ধারালো রামদা আর রড উঁচিয়ে নিলয়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। নিলয় তার হাতের বাঁশের লাঠিটা 1 সেকেন্ডে বাতাসে ঘুরিয়ে
মজিদের রামদা ধরা কবজিতে এমন এক বাড়ি মারল যে হাড় ভাঙার মট শব্দের সাথে সাথে রামদা ছিটকে গেল। ঠিক সেই মুহূর্তেই কাশেম রড দিয়ে নিলয়ের পিঠে আঘাত করতে গেলে নিলয় মাটিতে এক নিখুঁত ডাইভ দিয়ে তার লুঙ্গির এক ঝটকায় সামান্য গুটিয়ে কাশেমের দুই পায়ের মাঝখানে লাথি দিয়ে এক মারাত্মক খোঁচা মারলেন। কাশেম যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। ওদিকে বাকি 2 ঘন্টা গুফুর আর কুদ্দুস পিস্তল বের করতে গেলে নিলয় মজিদের পড়ে যাওয়া রামদাটা লাথি মেরে বাতাসে তুললেন এবং কুদ্দুসের হাতের পিস্তল লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। রামদার উল্টো পিঠের আঘাতে কুদ্দুসের হাত থেকে পিস্তল ছিটকে ড্রেনে পড়ে গেল। নিলয় ধীর পায়ে এগিয়ে গিয়ে রনির কলার ধরে তাকে এক হাত দিয়ে শূন্যে তুললেন এবং তার চোয়ালে পরপর 3টি সলিড পাঞ্চ মারলেন। রনি রক্তবমি করতে করতে চেয়ারম্যানের পায়ের কাছে গিয়ে আছাড় খেল। মাত্র 5 মিনিটে নিলয় একাই পুরো মাঠ সাফ করে দিলেন। সাধারণ জনগণ চিৎকার করে তালি দিয়ে উঠল এবং মিডিয়ার ক্যামেরা পুরো দৃশ্য লাইভ রেকর্ড করে ফেলল। নিলয় কাঁপতে থাকা চেয়ারম্যান মাজহারুল ইসলামের টেবিলের ওপর 2 হাত দিয়ে ভর দিয়ে তার মুখের একদম কাছে নিজের মুখটা নিয়ে গেলেন। তার চোখ এখন সাক্ষাৎ জমদূতের মতো। সে খুব ধীর গম্ভীর গলায় চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বললেন, মাজহারুল, এই পুলিশের ইউনিফর্মটা আমার গায়ে থাকুক আর না থাকুক, এই নিলয় জনগণের সেবক। দেশের যে কোনো জায়গায় যারা আইন অমান্য করবে আর সাধারণ মানুষের উপর জুলুম করবে তাদের আমি ছেড়ে কথা বলবো না। তোর সন্দীপ ভাইয়ের আস্তানা ঢাকা শহরের ড্রাগন লর্ড একাই গুঁড়ো করে দিচ্ছে, আর তোরে গুঁড়ো করতে আমার এই একটা বাঁশের লাঠি যথেষ্ট। আজ রাতের মধ্যে যদি এই গ্রামের একটা কাগজের দলিল ফেরত না পাই তবে তোরে এই চেয়ার সহ লকআপে ভরে দিব। বিকেল 4:15। গ্রামের মাঠের ধুলো তখনও শান্ত হয়নি। মাজহারুল আর তার গুন্ডারা ট্রাকে করে পালিয়ে গেছে। সাধারণ মানুষ নিলয়কে ঘিরে স্লোগান দিচ্ছে। পল্লী টিভির রিপোর্টার ক্যামেরা নিয়ে নিলয়ের সামনে এসে মাইক্রোফোন ধরলেন। ঠিক তখনই নিলয়ের পকেটে থাকা তার মোবাইল বেজে উঠল। একটা আননোন ইন্টারন্যাশনাল নাম্বার থেকে ফোন। নিলয় ফোনটা কানে নিতেই ওপাশ থেকে এক ভারী আর গম্ভীর গলা ভেসে এলো। কথাটা শেষ হতেই ফোনটা কেটে গেল। নিলয় ফোনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন। তার কপালে চিন্তার ভাঁজ। একদিকে গ্রামের এই সন্দীপ সিংহের কানেকশন, অন্যদিকে অচেনা ফোন কলের মানুষ কিভাবে জানল যে নিলয়ের কাছে সাভারের ফাইল আছে এবং তার অফিসিয়াল ট্রান্সফার হতে যাচ্ছে। নিলয়ের ফোনে কথা বলা শেষ হওয়ার পরপরেই পল্লী টিভির রিপোর্টার শাফিন আহমেদ এবং চারপাশের 50 থেকে 60 জন সাধারণ গ্রামবাসী নিলয়কে ছেঁকে ধরল। লাইভ ক্যামেরা তখনও অন। রিপোর্টার শাফিন উত্তেজনায় নিলয়ের মুখের সামনে মাইক্রোফোন ধরে বলতে লাগলেন, হ্যাঁ দর্শক, আইনের তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে পুরো গ্রাম আজ জিম্মি। হ্যাঁ দর্শক, আপনারা লাইভ দেখছেন সোনারগাঁও গ্রামের সেই দৃশ্য। খোদ ঢাকা থেকে ছুটিতে আসা তেজগাঁও থানার এসআই নিলয় রহমান একাই এক বাঁশের লাঠি দিয়ে চেয়ারম্যানের সশস্ত্র গুন্ডা দিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। স্যার, লোকাল মিডিয়া এবং সাধারণ জনগণের পক্ষ থেকে আপনার কাছে জানতে চাই, আপনি কোনো অপর ছাড়া নিজের জীবন বাজি রেখে তাদের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করলেন। আমরা শুনেছি সন্দীপ সিংহ অনেক বড় বড় মাফিয়াদের সাথে জড়িত। সন্দীপ সিংহ আপনার এবং আপনার পরিবারের ক্ষতি করতে পারে। জনগণের এই আর্তনাদ আর মিডিয়ার লাইভ ক্যামেরার সামনে নিলয় তার হাতের বাঁশের লাঠিটা মাটিতে শক্ত করে ঠেকিয়ে দাঁড়ালেন। তার চোখে এখন আর সেই বোকা লাজুক ভাবটা নেই। তিনি ক্যামেরার লেন্সের দিকে সরাসরি তাকিয়ে কড়া গলায় বললেন, নিলয়ের এই দেশপ্রেমের এবং সাধারণ জনগণ নিয়ে এমন কথা শেষ হতেই পুরো মাঠ করতালিতে ফেটে পড়ল। সাধারণ মানুষ তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিডিয়ার লাইভ ফুটেজটির সাথে সাথে স্যাশ ফ্রন্টে ভাইরাল হয়ে গেল। নিলয় গ্রামবাসীর সান্ত্বনা নিয়ে ধীর পায়ে নিজের বাড়ির দিকে চলে গেল। সন্ধ্যা 7টা। নিলয় নিজের বাড়িতে ফিরে হাত মুখ ধুয়ে বারান্দায় বসতেই তার মায়ের চোখে জল দেখতে পেলেন। তার বাবা আব্দুল রহমান কপালে ব্যান্ডেজ বেঁধে ছেলের দিকে তাকিয়ে গর্বের সাথে নিলয়ের উদ্দেশ্য বলতে লাগলো, আজ তুই মাস্টারের ছেলের মতো কাজ করেছিস নিলয়, পুরো গ্রাম তোকে দোয়া করতেছে। বাপ ছেলের কথার মধ্যে তখন নিলয়ের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা।
নিলয় সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করলেন। ওপাশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি স্যারের স্পেশাল সেক্রেটারি বলে উঠল নিলয়ের উদ্দেশ্যে, জয়নিং অফার ফর অফিসার নিলয় রহমান। আপনার ছুটির ডেট আজ দুপুরেই স্পেশাল অর্ডারে ক্যান্সেল করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি বিশেষ আদেশে আপনাকে এসআই পদ থেকে সরাসরি প্রমোশন দিয়ে ঢাকা রিজেন্ট স্পেশাল ক্রাইম উইংয়ের ডিআইজি পদে পোস্টিং দেওয়া হয়েছে। কাল সকাল 8টার মধ্যে আপনাকে ঢাকা হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হবে। আপনার অফিসিয়াল প্রোটোকল গাড়ি অলরেডি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কথাটা শুনে নিলয় এক কড়া অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়ে বললেন, এখন নিলয়ের নাম এসআই থেকে ডিআইজি শোনা যাবে। ইয়েস স্যার, আই উইল বি দেয়ার। ফোনটা রেখে নিলয় তার বাবা মায়ের দিকে তাকালেন। তার চোখে এখন এক বিশাল মিশনের জেদ। তিনি বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করলেন। বাবা মা, আমার ছুটি আজ দুপুরেই ক্যান্সেল হয়ে গেছে। হেডকোয়ার্টার থেকে সরাসরি ফোন আসছিল। মহামান্য রাষ্ট্রপতির বিশেষ আদেশে আমার প্রমোশন হয়ে গেছে বাবা। এসআই নই আমি, আর তেজগাঁও থানার এসআই নাই। আমারে সরাসরি ঢাকা রেঞ্জের স্পেশাল ক্রাইম উইংয়ের ডিআইজি পদে পোস্টিং দেওয়া হয়েছে। কাল সকাল 8টার মধ্যে আমারে ঢাকার মেইন হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হবে। আমাকে আজই চলে যেতে হবে মা বাবা। ছেলের মুখে অবিশ্বাস্য প্রমোশনের কথা শুনে বাবা আব্দুর রহমান ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। তিনি নিলয়ের কাঁধে হাত রেখে গর্বিত গলায় বললেন, আমি জানতাম রে বাপ, তুই একদিন অনেক বড় অফিসার হবি। এই দেশক আর মাফিয়াদের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করার দায়িত্ব এখন তোর উপর। তুই জলদি ঢাকায় রওনা হ। রাত 8:30। সোনারগাঁও গ্রামের মেঠোপথ কাঁপিয়ে 4টে কালো রঙের পুলিশের ফ্ল্যাশার লাইট লাগানো প্রোডো গাড়ি এসে নিলয়ের বাড়ির সামনে থামল। স্পেশাল ফোর্সের কমান্ডোরা নেমে নিলয়কে সেলুট দিয়ে গাড়ির দরজা খুলে ধরল। নিলয় গাড়িতে উঠে বসলেন এবং গাড়িগুলো তীব্র গতিতে ধুলো উড়িয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এখানে চ্যাপ্টার 1 শেষ। চ্যাপ্টার 2 কামিং সুন।